প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 47তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছিলেন ওনার এলাকার এক ছোট ভাইয়ের কাছ থেকে। এই ছোট ভাই ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন। তো ওই গার্মেন্টসে যেই সুপারভাইজারের আন্ডারে উনি রয়েছেন, সেই সুপারভাইজারের আপন মামার পরিবারের সাথে ঘটনা ঘটেছিল। সেই মামার নাম সবুজ, আমরা সবুজ মামা বলেই সম্বোধন করব। এই সবুজ মামার বাড়ি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার মানোরা নামক স্থানে। এই যে সবুজ মামা, ওনার 3 মেয়ে ছিল। তাদের বয়সের পার্থক্য 3-4 বছর করে। সবার বড় যে মেয়ে, তার বয়স 13-14 বছর। মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করত। সকালবেলা মাদ্রাসায় যেত, দুপুর 2-2:30টার দিকে বাড়িতে চলে আসতো। অন্যান্য মেয়েরাও লেখাপড়া করতো, বিশেষ করে সবার ছোট মেয়ে, সে তখনও স্কুলে ভর্তি হয়নি। মেজ মেয়ে যে, সে স্কুলে ভর্তি হয়েছে। তো ঠিকঠাক মতো সব কিছু চলছিল। এর মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একদিন দুপুরবেলা, যেই সময়ে বড় মেয়ে মাদ্রাসা থেকে ফেরত আসে, সে এসেছে, বেশ গরমও পড়েছিল ওই সময়। মেয়েটা বাসায় এসে বারান্দায় বসে পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। তার মা উঠোনের পাশে যে রান্নাঘর, সেখানে রান্না করছে। মেয়েটা হঠাৎ করে মাকে বলে ওঠে, ও মা, আমাদের বাড়ির চারপাশে এত বড় বড় কুকুর আসলো কোত্থেকে? তখন তার মা বলছে, কি বলিস কুকুর টুকুর, কি বলিস উল্টা পাল্টা, গরমে কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো কোনো কুকুর দেখি না। এরপরে মেয়েটা বলছে, ও মা, কুকুরগুলো দেখি আমার দিকে আগে আসতেছে, আমার দিকে কেমন করে যেন তাকায় আছে। তখন তার মা বলতেছে যে, কি বলিস না বলিস, উঠোনোতে কিছুই নেই, কয়েকটা মুরগি দৌড়াচ্ছে, এখানে কুকুর আসলো কোত্থেকে? এরপরে মেয়েটা চিৎকার করে বলে উঠছে, ও মা, কুকুরগুলো আমাকে কামড়াচ্ছে, আমাকে বাঁচাও। এই বলে মেয়েটা ছটফট করতে থাকে। তার মা এই বিষয়টাতে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, কারণ মেয়েটা কি বলতেছে উল্টাপাল্টা, কিসের কুকুর কিসের কি। তবে মেয়েটা যে ছটফট করছে, এটা যখন উনি খেয়াল করেছেন, তখন দৌড়ে উনি রান্নাঘর থেকে যখনই মেয়েটার কাছে এসেছেন, তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। মেয়েটা এই সময়ের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, অথচ সেখানে কোনো কুকুরই ছিল না। মেয়ের বাবাকে খবর দেওয়া হয়। মেয়ের বাবাকে খবর দেওয়ার পর মেয়ের বাবা দ্রুত চলে আসে, এসে দেখে তার বড় মেয়ের এরকম করুণ পরিণতি। কি হয়েছে যখন মেয়ের মাকে জিজ্ঞেস করে, মেয়ের মা বিলাপ করে করে শুধু এই কথাটাই বলছিল। এই ঘটনার সময়টা কিন্তু খুব বেশি দিন আগের না, 2016 সাল। 2016 সালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মেয়েটি মারা গেল দুপুরবেলা। বাদ এশা মেয়েটিকে দাফন কাফন করা হলো। পরিবারের শোকের ছায়া। 2 মেয়ে তো রয়ে গেল। 2 বোনের মধ্যে বড় বোন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ওনাদের ঘরে 2টো রুম ছিল। এক রুমে এই সবুজ মামা আর তার স্ত্রী ঘুমাতেন, অন্য রুমে 3 মেয়ে ঘুমাতো। 2 মেয়ে, অর্থাৎ মেঝো এবং ছোট, এরা তো একসাথে ঘুমিয়েছে। সকালবেলা যখন তার মা মেয়ে দুটোকে ডাকছে, ছোট মেয়ে উঠেছে, মেঝো মেয়ে আর ওঠে না। মেঝো মেয়ের দিকে তাকিয়ে উনি দেখলেন মেঝো মেয়ের নাকের 2টো ছিদ্র দিয়ে রক্ত পড়েছে এবং রক্ত শুকিয়ে কালো হয়ে খসখসে হয়ে গেছে, এবং 2 কান দিয়েও রক্ত পড়েছে, সেটাও শুকিয়ে কালো হয়ে খসখসে হয়ে গেছে। এটা দেখে ওনার সন্দেহ লাগে। উনি যখন নিঃশ্বাস চেক করেন, দেখেন তার মেয়েটি নেই, এই মেয়েটিও মারা গেছে। এরপর এই পরিবারে যে কি ধরনের একটা শোকের ছায়া নামতে পারে, এটা তো
যে কেউ বুঝতে পারবে। আগের দিন বড় মেয়ে মারা গেল, আর সেই রাতেই এই মেয়েটি মারা গেল। মেয়েটি কি ঘুমের মধ্যে মারা গিয়েছে? তাহলে নাক দিয়ে কান দিয়ে কেন রক্ত বের হয়েছে? মেয়েটিকে যখন গোসল দেওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, যিনি গোসল দিচ্ছিলেন, যেই ভদ্রমহিলা, উনি মেয়ের মাকে ডাকেন এবং আশেপাশের আরো বেশ কয়েকজন মহিলাকে ডাকেন। উনি যখন মেয়েটাকে গোসল করানোর জন্য একটু উপর করেছেন, তখন দেখেন এই মেয়েটার পিঠের উপরে 5টা আঙ্গুলের চিহ্ন। তবে এই আঙ্গুলগুলো যে কোনো মানুষের আঙ্গুল না, এটা নিশ্চিত। এমন কোনো প্রাণী যার মানুষের মতো 5টা আঙ্গুল আছে, তবে সেই আঙ্গুলগুলো মানুষের যেরকম আঙ্গুল হয় ঠিক ওই রকম না, তবে 5টা আঙ্গুল রয়েছে। এই 5 আঙ্গুলের ছাপ, অর্থাৎ তার পিঠে প্রচন্ড জোরে আঘাত করেছিল এরকমটা মনে হচ্ছে, যেটা দাগ বসে গেছে। এই দৃশ্য অনেকেই দেখেছিলেন, বিশেষ করে মহিলারা, ওখানে যারা ছিলেন তারা দেখেছিলেন। বোঝা গেল তার মৃত্যুটাও স্বাভাবিক না। তবে মৃত্যুর পূর্বে সে কোনো কিছু দেখেছিল কিনা বা কিছু হয়েছিল কিনা, এটা তো আর সে বলে যেতে পারে নাই। এভাবেই পরপর 2 দিন দুটো মেয়েকে সবুজ মামাকে কবরে শোয়াতে হয়েছিল। সবুজ মামা আর মামি দুজনেরই পাগল প্রায় অবস্থা। ছোট মেয়ের দিকে নজর দেওয়ার আর সময় পাচ্ছিলেন না তারা, কেননা তাদের মাথায় ঠিক ছিল না। এইভাবে দুটো মেয়ে চলে গেল, কি অপরাধ ছিল তাদের? কেনই বা এরকম ঘটনা ঘটল? ওনারা তো বিলাপ করছেন, আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিচ্ছেন। এর মধ্যে শুরু হলো আর একটা বিষয়। সবার যে ছোট মেয়ে, এই মেয়েটা বলা শুরু করলো সে কুকুর দেখছে, অনেক বড় বড় কুকুর বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে। যখনই এই ছোট মেয়েটা কুকুর দেখছে এমন কথা বলা শুরু করেছে, তখন এই সবুজ মামা এবং মামি ওনাদের টনক নড়ে। সর্বনাশ, তাহলে কি আমাদের এই মেয়েটাও চলে যাবে আমাদের ছেড়ে? না, এটা তো হতে দেয়া যায় না। এই মেয়েটাকে খুব চোখে চোখে রাখছেন। তবে এই মেয়েটার হঠাৎ করে শারীরিক অসুস্থতা শুরু হয়ে গেল। অন্য যে 2জন মেয়ে, তারা কিন্তু হঠাৎ করেই মারা গিয়েছে, কিন্তু এই মেয়েটা এরকম হচ্ছে না। শারীরিক অসুস্থতা দেখা দিল। অল্প কয়েকদিনের মধ্যে 2 পা এবং বাম হাত প্যারালাইজড হয়ে যায়। এরকম অবস্থা। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। ডাক্তার তার মতো করে থেরাপি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। মাসখানেক এভাবেই চলে যায়। মেয়েটাকে বারান্দায় নিয়ে আসা হয়, আবার ঘরে নিয়ে যাওয়া হয়। তার যে জরুরতগুলো, সেগুলো তো সে সারার জন্য আর বাইরেও যেতে পারে না। ওভাবেই তার মা মেয়েটাকে লালন পালন করছিলেন। এর মধ্যে হয় কি, ওই এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের একটি টিম এসেছে। তো দেখা যাচ্ছে যে ওই এলাকায় কোনো বাজার বা দোকানপাট ওরকম ভাবে ছিল না, বিশেষ করে ওই মসজিদটার কাছাকাছি। তো আশেপাশে যে ঘর বাড়িগুলো ছিল, ওই তাবলিগ জামাতের সাথীরা ওই বাড়ি ঘরগুলোতে গিয়েই সেখানে যেই পুরুষ সদস্যরা রয়েছেন তাদেরকে মসজিদে আসার জন্য দাওয়াত দিচ্ছিলেন। সাধারণত ওনারা এক একটা মসজিদে 3 দিন করে থাকেন, এরকমই একটা সিস্টেম আছে। ওনারা যখন ওই বাড়িতে এসেছেন, তখন সবুজ মামা বাড়িতে ছিল। ওনারা এসেছিলেন হচ্ছে বিকেলবেলা, বাদ আসর। সবুজ মামা বাড়িতে ছিলেন। সবুজ মামার সাথে কথা বলেন যে আপনি মাগরিবের পরে মসজিদে আসেন, দিনই তালিম হবে, আলোচনা হবে। সবুজ মামা বলেন যে জি, আমি আসব। তো ওনারা কথা বলে চলে যান। চলে যাওয়ার পর পরের দিন একজন ব্যক্তি আসেন, যিনি ওই যে আগের দিন বিকেলবেলা যে তাবলিগ জামাতের যেই সাথী ভাইদের সাথে এসেছিলেন, ওই সাথী ভাইদের মধ্যে উনি ছিলেন আর কি। তো উনি এসে সবুজ ভাইকে খুঁজতে থাকেন। ওই যদিও সবুজ ভাইয়ের নাম জানতেন না, উনি এসে বলছেন যে বাড়িতে কেউ আছেন। প্রথমে সালাম দেন, বলেন বাড়িতে কেউ আছেন। সবুজ ভাই বেরিয়ে আসেন। তো সবুজ ভাই লোকটাকে চিনতে পেরেছেন। তখন বলে যে জি জনাব, আপনি আসেন,
বসেন ভিতরে। তখন উনি বলছেন যে হ্যাঁ আমি বসবো, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। তার আগে ওয়াশরুমটা কোন দিকে একটু বলেন, আমি একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আপনার সাথে খুব জরুরি কথা বলবো। তো সবুজ মামা ওয়াশরুম দেখিয়ে দেন। তো উনি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে উজু করে উঠোনে এসে দাঁড়ান। উনি ভেতরে ঢোকেন না, বলে যে আমি ভেতরে যাব না, আপনি চেয়ার নিয়ে আসেন, আমি চেয়ারে বসে আপনার সাথে কথা বলবো। তো দুটো চেয়ার আনা হয়, সবুজ মামা একটাতে বসেছেন আর ওই ভদ্রলোক একটাতে বসেছেন। তো বসার পর উনি বলছেন যে গতকালকে যখন বাদ আসর আপনাদের বাড়িতে আমরা তালিমের জন্য এসেছিলাম বা আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম মসজিদে যাওয়ার জন্য, আমি আপনাদের বাসার চতুর্দিকে ভয়ঙ্কর কিছু কুকুর দেখেছি যাদের আকার আকৃতি একটা গরু বা মহিষের সমান। আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে খুবই ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর জিনদের আনাগোনা শুরু হয়েছে। আচ্ছা, আপনাদের বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে, আমাকে একটু বলবেন খুলে? তখন সবুজ মামা কান্নায় ভেঙে পড়েন। উনি জানান তার দুই মেয়ের কথা, আর ওই ছোট মেয়েকেও বাইরে বের করে এনে দেখান যে দেখেন আমার মেয়েটার কি অবস্থা, কেন এমন হচ্ছে, আমরা কি অন্যায় করেছি, আমরা তো কিছু বুঝতে পারছি না। অন্যায় যদি কিছু করেও থাকি, আমি করেছি, আমি পূর্ণবয়স্ক মানুষ, পাপ আমার হতেই পারে। তার মাও পূর্ণবয়স্ক মানুষ, না বুঝে অন্যায় হইতেই পারে, সেই পাপের শাস্তি আমরা পেতে পারি। কিন্তু আমার এই নিরপরাধ তিনটা মেয়ে কেন এই শাস্তি পাবে? আমার দুটো মেয়ে তো কোনো চিকিৎসাই নিতে পারে নাই, হঠাৎ করে মারা গেল। আর এই মেয়ে কেন এমনটা হচ্ছে আমরাও তো বুঝতে পারছি না। তখন ওই হুজুর জানালেন যে আমি কিছু একটা বুঝতে পারছি, তবে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ খুবই অশুভ এক শক্তি আপনাদের এই বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করছে, কিন্তু কেন এমনটা হচ্ছে এটা এখন আমি জানি না। এই জন্যই আমি এসেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, যে কেন এই ভয়ঙ্কর অশুভ শক্তি আপনার বাড়ির উঠোনের চতুর্দিকে ঘোরাফেরা করছে। আর এরকম কুকুর আমি 3টা দেখেছি। এই কথা যখন সবুজ মামা শুনলেন, উনিও চিন্তিত হয়ে পড়লেন যে আসলেই এই কুকুরের কথা তো বড় মেয়ে বলেছিল, ছোট মেয়েও এখন বলছে যে সে কুকুর দেখে, আর মেজো মেয়ে তো কিছুই বলে যেতে পারে নাই। এই হুজুরও দেখলো, ঘটনাটা কি? তখন সবুজ মা বলেন যে জি হুজুর, আপনি একটু কাইন্ডলি একটু দেখেন না আসলে ব্যাপারটা কি, কিভাবে এটার সমাধান করা যায়। তো হুজুর বলেন যে আজ এশার সালাত আদায় করে আমি নিরিবিলি একটু বসবো মসজিদের এক পাশে, যেহেতু সাথী ভাইরা রয়েছেন এখানে, একদম নিরিবিলি বসার সুযোগ নাই, তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, এই বিষয়ে যদি কোনো তথ্য জানতে পারি। আর ওই হুজুর এটাও বলে দেন যে আপনি ফজরের পর আমার সাথে একটু দেখা করতে আসবেন, আমি যদি কিছু জানতে পারি আপনাকে জানাবো। হুজুর চলে যান। এরপর ফজরের নামাজ হয়ে গেছে, সবুজ ভাই ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। তো নামাজের পর ওই হুজুরের দিকে যখন তাকালেন, তখন মনে হলো হুজুর সারা রাত ঘুমাতে পারেন নাই। সারা রাত একটা মানুষ না ঘুমালে চেহারায় চোখে কিন্তু এক ধরনের ক্লান্তির ছায়া পড়ে যায়, একটা ক্লান্তির ছাপ পড়ে যায়। হুজুরকে দেখে ওরকমই মনে হচ্ছে যে উনি সারা রাত ঘুমাতে পারেন নাই। তো হুজুরের সাথে যখন কথা বললেন, তো হুজুর আবার এক সাইডে চলে আসেন, ওই তাবলিগ জামাতের যিনি ওইখানকার আমির ছিলেন তার অনুমতি নিয়ে এক পাশে চলে আসেন ওনার সাথে কথা বলার জন্য। তখন উনি কিছু ভয়ঙ্কর তথ্য জানান। উনি জানান যে এই বিষয়টা বোঝার জন্য উনি রুকিয়া করছিলেন, কিন্তু কোনো রুকিয়াতে কাজ হচ্ছিল না, উনি কিছুই বুঝতে পারছিলেন না, কোনো আলামতি টের পাচ্ছিলেন না। সাধারণত নিজে নিজে চেষ্টা করার পর কোনো ধরনের কোনো তথ্য যদি না পান উনি, সেক্ষেত্রে ওনার কয়েকটা পরিচিত জিনকে ডাকেন, ওরা কোনো তথ্য দিতে পারে কিনা। তখন ওই রকম কয়েকটা জিনকে উনি আহ্বান করেন, সে জিনগুলো আসে। আসার পর এই যে বিস্তারিত তথ্য সবুজ মামার বাড়ি সম্পর্কিত যে তথ্যগুলো, এই তথ্যগুলো যখন ওই জিনদেরকে জানানো হয়, তখন ওই জিনেরা জানায় যে তারা ওই বাড়িতে যাবে, এখন গিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে।
তো তারা গিয়েছে, অনেকক্ষণ হয়েছে, আসে না আসে না। এদিকে হুজুর তো চিন্তায় পড়ে গেছেন, কি ব্যাপার, জিনগুলো গেল আসছে না, এতক্ষণ সময় তো লাগে না। জিনেদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে ওরা খুবই অল্প সময়ের মধ্যে কমিউনিকেশন করতে পারে, এবং এক জিনের সাথে অন্য জিনের যে কথোপকথন সেটা যদি দীর্ঘ সময় ধরেও হয়, এটা ওদের জন্য দীর্ঘ সময়, কিন্তু আমাদের জন্য অনেক কম সময়। ওরা অনেক অল্প সময়ে এই কমিউনিকেশন স্কিলটা ওরা প্রয়োগ করতে পারে, যেটা আল্লাহ ওদেরকে এই বিশেষ গুণটা দিয়েছেন। কিন্তু এত সময় হয়ে যাচ্ছে, ওরা আসছে না। হুজুর চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে ওদের কোনো বিপদ হলো না তো। আল্লাহকে ডাকতে থাকেন যে আল্লাহ ওদের জন্য কোনো বিপদ আপদ না হয়, কারণ মানুষের উপকার করার জন্য ওদেরকে ডাকলাম, পাঠাইলাম, এখন যদি ওদের বিপদ হয়ে যায় তাহলে তো জিনিসটা কেমন হয়ে গেল। ঘন্টাখানেক পর নাকি ওই জিনেরা ফেরত এসেছিল। তো ঘন্টা বলতে যেখানে তাদের 5 মিনিটও সময় লাগে না, সেখানে ঘন্টা দেড়েক দুয়েক পর আসা মানে তো আসলে একটা চিন্তার বিষয়। তো যখন জিনেরা আসে তারাও খুব চিন্তাগ্রস্ত হয়ে ফেরত আসে। এরপর ওই জিনেরা হুজুরকে জানায় যে আসলে এইখানে যে সমস্যাটা রয়েছে এটা কালো জাদু সম্পর্কিত কোনো সমস্যা না, কেউ কালো জাদু করে এই মেয়েদেরকে মারে নাই, এখানে একটা অন্য রকমের সমস্যা রয়েছে। সেটা হচ্ছে এই যেই সবুজ নামক ব্যক্তি, এই সবুজ নামক ব্যক্তির দাদির দাদির থেকে, অর্থাৎ দাদিরও যিনি দাদি, তার থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। এটা নতুন কোনো সমস্যা না। আর এদের মূল বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। এরা পরবর্তীতে এই মানিকগঞ্জের এই এলাকায় এসেছে। তো কেন এসেছে সে সম্পর্কে জিনেরা যতটুকু জানতে পেরেছে সেটা জানায়, এবং এই সম্পর্কিত তথ্য সবুজ মামা নিজেও জানতেন না, যেটা হুজুরের কাছ থেকে জেনেছেন। তো এই সম্পর্কিত যে তথ্যগুলো পাওয়া যায় সেটা এরকম যে এই দাদির দাদি, মানে বহুদিন আগের কথা আর কি। তো দাদির দাদি নারায়ণগঞ্জের ফতুল্লায় যে এলাকায় থাকতেন সেটা তো তখন অনেক গ্রাম এলাকা ছিল, এখন তো অনেক উন্নত হয়েছে আর কি। তো ওই সময়ে ওনার কয়েকজন মেয়ে ছিল, আর উনি সন্তান সম্ভবা ছিলেন, 7 মাসের সন্তান সম্ভবা ছিলেন উনি। সময়টা তখন গ্রীষ্মকাল, বেশ গরম পড়েছে। সালটা যে কত তা জানা যায় না, তবে সেটা অনেক দিন আগের কথা। উনি যখন বিকেলের দিকে বাড়ির সব কাজকর্ম শেষ করেছেন, উনি চিন্তা করলেন যে গোসল করতে যাবেন। তো ওনাদের গোসল করার যেই পুকুরটা ছিল, এই পুকুরে সরাসরি রোদ পড়তো, পানিটা খুব গরমই থাকতো বলতে হবে। তো উনি চিন্তা করলেন যে খুব গরম পড়েছে, পানিটা এখনও তো আসলে গরম গরমই রয়ে গেছে বিকাল হইলেও, কাছাকাছি আর একটা পুকুর আছে, এই পুকুরে যাই। এই পুকুরে চতুর্দিকে গাছপালা আছে, পানিটা বেশ ঠান্ডা থাকে। যদিও বা ওই পুকুরের লোকজন খুব কম যেত। তো দাদি ওই চিন্তা করেই নাকি ওই পুকুরে গিয়েছিলেন। ওই পুকুরে গিয়েছেন, ঠিকঠাক মতো গোসলও করেছেন। গোসল করে মাগরিবের আজানের অল্প সময় আগে উনি তখন হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছেন ভেজা কাপড়ে। হঠাৎ করে উনি পথিমধ্যে দেখতে পান বেশ কয়েকটা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে দাঁড়িয়েছে। তো উনি কুকুরগুলোকে দেখে খুব ভয় পেয়ে যান, কারণ এত বড় আকৃতির কুকুর উনি আগে কখনো দেখেন নাই। উনি কুকুরগুলোকে তাড়ানোর জন্য হুস হুস করে শব্দ করছেন, কিন্তু কুকুরগুলো যায় না, ওনাকে ঘিরে রেখেছে। অবস্থা বেগতিক দেখে তখন এই দাদির দাদি উনি চিৎকার করে ওনার হাজব্যান্ডকে ডাকাডাকি করছেন। তো ওনার হাজব্যান্ড তখন বাড়িতে ফেরত এসেছেন, কারণ সন্ধ্যার আগেই তো উনি কৃষিকাজ করে বাড়িতে ফেরত আসতেন। তো উনি ওনার স্ত্রীর ডাক শুনে যখন ওই পুকুরের ওই দিকটাতে এসেছেন, উনি চিন্তা করেছেন বাড়ির কাছাকাছি যেই পুকুর, ওই পুকুরের ওই দিকটা থেকেই ডাকছে। যখন ওই দিকে গিয়েছে উনি আবার বলছেন, এই তুমি কোথায়, আমি তো তোমাকে দেখি না। তখন উনি বলছেন, তুমি এই দিকে আসো, এই পাশের পুকুর। উনি আবার ওখান থেকে বলছেন, তুমি আবার ওই দিকে গেছো কি জন্যে, এদিকে কেউ যায় নাকি এই সময়? এরকম বিরক্তিকর কিছু কথা বলে উনি আবার ওই পুকুরের দিকে আগানো শুরু করেছেন। তো উনি যখন এগিয়েছেন তখনও কিন্তু ওই কুকুরগুলো ওনাকে ঘিরেই রেখেছে। তখন এই দাদির দাদি বলছে যে দেখো তো কুকুরগুলো আমাকে ঘিরে রেখেছে, আমাকে আগাতে দেয় না। তখন ওনার স্বামী বলছেন যে কোথায় কুকুর, কি আমি তো তোমাকে একাই দেখতেছি, কুকুর তো নেই কোথাও। বলে না না, কুকুর আমার চতুর্দিকে ঘিরে রেখেছে। বলে যে ধুর, কি যে বলো না বলো, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি। এই বলে
উনি এগিয়ে গিয়ে এই দাদির হাত ধরেছেন, মানে ওনার স্ত্রীর হাত ধরে বলছে যে আসো আমার সাথে আসো, এই বলে আগানো শুরু করেছেন। ওই সময় নাকি একটা কুকুর এই দাদির হাতে আঁচড় কাটে, মানে সামনের দিকে একটা পা উঁচু করে আঁচড় কাটে। যখনই আঁচড় কেটেছে তখনই উনি উহ করে শব্দ করে উঠেছেন। তখন আবার দাদা বলছেন যে কি ব্যাপার, কি হলো? বলে এই যে দেখো আমার হাতে আঁচড় কেটেছে কুকুর। তখন দাদা তাকিয়ে দেখেন আসলেই তো আঁচড়, মাত্রই আঁচড় দিয়েছে। আঁচড় দেওয়ার সাথে সাথে কিন্তু এক ধরনের সাদা সাদা চিহ্ন কিন্তু মানে একটা স্ক্র্যাচ পড়ে যায় চামড়ার উপরে। কেটে গেলেও কিন্তু আশেপাশে ওই সাদা স্ক্র্যাচটা কিছুটা বোঝা যায়। তো ওই স্ক্র্যাচ দেখে উনি বুঝতে পারছিলেন যে মাত্রই এটা দিয়েছে। রক্ত এখনো কিছু জায়গা থেকে ফুলে উঠছে আর কি, মানে এখনো গড়িয়ে পড়ছে না। কোথাও কেটে গেলে কিন্তু প্রথমে ওই জায়গা থেকে রক্ত নিচ থেকে বের হয়, অর্থাৎ শরীরের ভিতর থেকে বের হয়, একটু ফুলে ওঠে, একটা রক্তের জমাট এরকম একটা শেপ ধারণ করে, এরপর গড়িয়ে পড়ে। তো উনি দেখছেন যে এরকম রক্ত কেবল বের হচ্ছে, তা আসলেই তো তাই। আঁচড়টা কে দিল? উনি তখন কোনো কিছু একটা আঁচ করতে পারেন। উনি দ্রুত ওনার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে যান। অল্প কিছুদিনের মাথায় দাদির প্রসব বেদনা ওঠে। ওনার একটি সন্তান হয়, সেই সন্তানটা মৃত অবস্থায় জন্মায়। আর এই সন্তানের বুকের বাম পাশে একটা জায়গায় মাংস খুবলে উঠে যাওয়ার মতো অবস্থা ছিল, অর্থাৎ ওখানে মাংস নেই। ওই জায়গাটাতে মনে হচ্ছে খুবলে কেউ ওখান থেকে মাংস তুলে ফেলেছে। এই তো গেল ওনার ওই সন্তানের কথা। এরপরে ওনার অন্যান্য যে সন্তান ছিল এদের মধ্যে একজন হঠাৎ করে বলে যে কুকুর দেখছে, সে ভয়ঙ্কর আকৃতির কুকুর দেখে। অল্প কয়েকদিনের মধ্যে সেও ছটফট করতে করতে মারা যায়। এভাবে ওনার যে কয়েকজন সন্তান ছিলেন, এক সন্তান বাদে সবাই মারা যায়, শুধু একটা সন্তান জীবিত থাকে। সবগুলো সন্তান মারা যাওয়ার পর যে একটা সন্তান জীবিত আছে, এরপরে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই সন্তান কিন্তু দিব্যি স্বাভাবিকভাবেই বড় হয়েছে। যেহেতু এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা নাই, এই বিষয়টা একটা সময় মানুষ ভুলতেই বসে, বিশেষ করে ওই পরিবারের মানুষজন। আর এটা কেন হয়েছে এটা জানার জন্য কিন্তু ওই দাদি, তারপরে দাদির হাজবেন্ড, তারাও কিন্তু চেষ্টা করেছেন জানার জন্য, কিন্তু কোনো তথ্য ওভাবে জানতে পারেন নাই। এই এক সন্তান বড় হয়েছেন, তার সন্তানাদি হয়েছে, এটা কিন্তু একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু ওই দাদি মারা গেছেন, দাদির যিনি হাজবেন্ড অর্থাৎ দাদির দাদা উনি মারা গেছেন, যার কারণে এই তথ্যগুলো কিন্তু এখন অনেকটাই চাপা পড়ে গেছে। কিন্তু এই যে সন্তান, এই সন্তান বড় হয়েছে, তার যখন সন্তানাদি হয়েছে তাদের সাথে আবার সেম ঘটনা ঘটতে থাকে। সেই সন্তানদের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 5 জনে, অর্থাৎ যিনি একজন জীবিত ছিলেন সন্তান, তার বিবাহের পর 5টা সন্তান হয়, 1 ছেলে 4 মেয়ে। এই 4 মেয়ের মধ্যে 4 মেয়েই মারা যায়। একজনের মৃত্যু তো খুবই মারাত্মক। কোনো এক বিকেলে সে নাকি অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, হঠাৎ করে নাকি সবার সামনে বিশাল আকৃতির একটা কুকুর কোথা থেকে যেন চলে আসে, এবং কুকুর এসেই ওই বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। ওই বাচ্চাটা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, লোকজন চলে আসছে। লোকজন চলে আসার পর যখন ওই জঙ্গলের দিকে গিয়েছে তখন দেখে খুব বীভৎস এক দৃশ্য। ওই বাচ্চার শরীরের বেশ কিছু অংশ খুবলে খেয়ে ফেলেছে কোনো ভয়ঙ্কর জন্তু। ওখানে যে বাচ্চারা ছিল তারা বলেছে যে একটা বড় আকৃতির কুকুর, এত বড় কুকুর ওরা কখনো দেখেনি। এই কুকুরটাই মূলত এই বাচ্চাকে ধরে নিয়ে গেছিল। এরপরে অন্যান্য যে বাচ্চারা ছিল তারাও রহস্যজনকভাবে মারা যায়। এরাও নাকি বিভিন্ন সময় কুকুর দেখেছে। তো একজন সন্তান শুধু জীবিত ছিল, সেই সন্তান থেকেই পরবর্তীতে আবার
এই বংশটা যখন আবার শুরু হয়েছে, তো এইভাবে তো চলতে দেয়া যায় না। এই যে একটা সন্তান জীবিত আছে, তার যিনি বাবা, তিনি চিন্তা করলেন যে এইভাবে তো আর আসলে চলে না। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে, মানুষ ভুলে গেছিল, কিন্তু আবার তো শুরু হয়েছে। তখন নারায়ণগঞ্জের ওই সময় নাম করা একজন বুজুর্গ ব্যক্তির সাথে উনি যখন আলোচনা করেন, উনি জানান যে এখানে ইফরিত শ্রেণীর একটা গোষ্ঠী কাজ করছে। আর এই গোষ্ঠীটা এমনি এমনি এসেছে, এদের কাজই এইটা। এরা হচ্ছে মাংস খেকো রক্ত চোষা শ্রেণীর ইফরিত জিন। এদেরকে আসলে ডেকে আনতে হয় না, এদের কাজই এইটা। এরা যখন যার মন চায় তার উপর আক্রমণ করে। এরা নিজেরাও জাদুবিদ্যা প্র্যাকটিস করে, এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করার জন্য এরা বিভিন্ন মানুষদেরকে বেছে নেয়, তাদের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে যায়, হ্যাঁ তাদের জাদুটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর এই যে সবুজ ভাইয়ের দাদির দাদি, উনি যখন ওই পুকুরে গিয়েছিলেন, পুকুর থেকে ফেরত আসার সময়, উনি যেহেতু 7 মাসের গর্ভবতী ছিলেন, ফেরত আসার সময় মূলত এগুলো তার পিছু নিয়েছে। আর এগুলো এমন একটা খেলা খেলছে যে এক পরিবারের সবাইকে মারবে না, ওই বংশকে পুরোপুরি নির্বংশ করবে না, একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখবে। এই বাচ্চা পরবর্তীতে বড় হবে, তার সন্তানাদি হবে, সেই সন্তানাদিদেরকে আবার ধরবে। এই সন্তানাদি যারা হবে তাদের সবাইকে আবার মারবে না, যে কোনো একটাকে বাঁচিয়ে রাখবে। এর থেকে আবার যে সন্তানাদি হবে এদেরকে আবার মারবে, কিন্তু সবাইকে না, একটাকে বাঁচিয়ে রাখবে। এভাবেই চলবে, এভাবেই বংশ পরম্পরা এটা চলতে থাকবে। তো এটা যখন ওই নারায়ণগঞ্জের হুজুর বলেছিলেন, এরপর সমাধান কি করা যায়, তখন নাকি নারায়ণগঞ্জের হুজুর বলেছিলেন যে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, তবে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে অন্য জায়গায়, তা না হলে সমস্যার সমাধানটা খুব কঠিন হবে। এরপর নাকি এই সবুজ ভাইয়ের যিনি দাদা, তিনি ওই এলাকা ছেড়ে চলে আসেন। উনি চলে আসেন এই মানিকগঞ্জ এলাকায়, মানিকগঞ্জ সদর উপজেলার এই মানোরা নামক স্থানে। এখানে উনি বসবাস শুরু করেন। মূলত এইখানে ওনার শ্বশুর বাড়ি ছিল, এখানে উনি চলে আসেন আর কি। এরপর তো শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা, ওনার পরিবারের সাথেও ঘটতে থাকে ঘটনা। তারপরে তো সবুজ ভাইয়ের বাবা, উনি জীবিত ছিলেন, তার অন্য সন্তানাদি তো মারা গেছেন। সবুজ ভাইয়ের বাবা তো বিয়ে করেছেন, ওনার আর কোনো ভাই বোন নাই, উনি একাই জীবিত ছিলেন। তো সবুজ ভাইয়ের বাবা বিয়ে করার পর তার অন্য কোনো সন্তানাদি হয় নাই, এই একটাই ছেলে সন্তান ছিল সবুজ ভাই। এই কারণে ছোটবেলায় সবুজ ভাই আবার অন্য কাউকে কোনো ভয়ঙ্কর কোনো কিছু যে ঘটছে এটাও দেখে না, কারণ আর তো তার কোনো ভাই বোন ছিল না, উনি নিজেও দেখে নাই, যেহেতু একজন। এই জন্য হয়তো বা ওই দুষ্ট জিনেরা ওনাকে বাঁচিয়ে রেখেছে যে এদের সন্তানাদি হয় কিনা। সবুজ ভাই অর্থাৎ সবুজ মামা যখন বিয়ে করেছেন, আমরা তো শুরুতে মামাই বলছি, মাঝে মাঝে ভাই বলে ফেলছি আর কি, যাই হোক। তো এই সবুজ মামা যখন বিয়ে শাদী করছেন, ওনার তো আবার 3টা মেয়ে হয়েছে। এইবার এদের সাথে শুরু হয়েছে এই মৃত্যু খেলা। এখন শেষ যে মেয়েটা, এই মেয়েটাকে কেন অসুস্থ করলো, এটাকে তো আসলে অসুস্থ করে রাখার কথা নয়, তবে কেন করেছে এই বিষয়ে হুজুর তেমন কিছু বলতে পারেন নাই। তবে হুজুর জানিয়েছেন যে এটা সমাধান করতে হবে, এত বছর ধরে চলে আসে সমস্যা, এখন এই সমস্যার সমাধানটা অবশ্যই করতে হবে। তখন ওই হুজুর বললেন, যেহেতু ওনারা এক একটা মসজিদে 3 দিন করে থাকেন, সুতরাং এই কাজটা খুব দ্রুততার সাথে করতে হবে। এরপর হুজুর বলেন যে আজকে রাতেই আমি আমির সাহেবের অনুমতি নিয়ে আপনাদের বাড়ির পেছনে যে সুপারি বাগানটা রয়েছে, এই সুপারি বাগানে ইনশাল্লাহ বসবো। আপনারা এই সময় বাড়ির বাইরে বের হবেন না, এশার নামাজের পরপরই শুরু করব। আশা করছি ঘন্টাখানেকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এরপর আপনাদেরকে ডাকবো, তারপর বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো
হুজুর তো একথা বলেন, সবুজ ভাই চলে আসছেন পরিবারের সাথে শেয়ার করেন এই ঘটনা, ওনারাও আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দাও। তো এশার নামাজের পর হুজুর দ্রুত চলে আসছেন এই সবুজ ভাইদের বাড়িতে। সবুজ ভাইদের বাড়ির পেছনে যে সুপারি বাগানটা রয়েছে, এই সুপারি বাগানে হুজুর রুকিয়া শুরু করবেন, আর পরিবারের সদস্যদেরকে বাড়িতেই অবস্থান করতে বলেন। তো হুজুর তো ওখানে চলে গিয়েছেন, উনি ওনার মতো রুকিয়া শুরু করেছেন। তবে এটা করার সময় যে ওই যে অনেক ঝড় হচ্ছে, মনে হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে, এরকম কোনো কিছু না। তবে সবুজ ভাই এবং তার পরিবার কুকুরের শব্দ পেয়েছেন। কোনো কুকুরকে যদি আঘাত করা হয় তখন কিন্তু কুকুর এক ধরনের শব্দ করে ওঠে, কুই কুই করে শব্দ করে ওঠে, ওই রকম শব্দ কিন্তু করছেন, মনে হচ্ছে কুকুরকে আঘাত করা হচ্ছে। এই ধরনের কোনো শব্দ ছাড়া উনি অন্য কোনো শব্দ পান নাই। ঘন্টা দুয়েক চলে যায়, রাত তখন প্রায় 11টা, সোয়া 11টা বেজেছে। এমন সময় হুজুর এসে ডাকাডাকি করতে থাকেন সবুজ ভাইকে। তো সবুজ ভাই দরজা খোলেন, দেখেন যে হুজুর বেশ ঘেমে একাকার হয়ে গেছেন। এরপর হুজুরকে হাত মুখ ধুতে বলেন, পানি এগিয়ে দেন। তো হুজুর হাত মুখ ধুয়ে বসেন। হুজুর খুব ক্ষুধার্ত ছিলেন, উনি এশার নামাজ পড়েই চলে আসেন, খাওয়া দাওয়া করেন নাই। হুজুরকে খাওয়া দাওয়া করতে দেন। খাওয়া দাওয়া শেষ করে হুজুর বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনাদের আর কোনো চিন্তার কারণ নাই, সমস্যার সমাধান হয়ে গেছে। হুজুর বলেন যে উনি যখন রুকিয়া শুরু করেছেন, শুরুতে তেমন ধরনের কোনো আলামত টের পাওয়া যাচ্ছিল না, অ্যাজ ইউজুয়াল সব কিছু স্বাভাবিক। হঠাৎ করে উনি দেখেন 3টা ভয়ঙ্কর আকৃতির কুকুর ওনার দিকে এগিয়ে আসছে। সেগুলোর আকৃতি আগে তো বড় বড় ওই গরু মহিষের আকৃতি দেখা যেত, এবার তার থেকেও বড়, ওনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসছে গড়গড় করতে করতে। তো হুজুর তো রুকিয়া চালিয়ে যাচ্ছেন। এরপর কি হয়, এদের ভিতর থেকে সাইজের সবচেয়ে বড় যেটা, এইটা আবার হুজুর একদম কাছে চলে আসে, এসে বলে, এই হুজুর, কি শুরু করছিস? হ্যাঁ, এত সহজ? এত বছর ধরে আমরা যে সাধনা করতেছি, তুই এত সহজে এখানে এসে কাজ করে ফেলবি? তোর আগে কি কেউ চেষ্টা করে নাই বলে তোর মনে হয়? বাঁচতে চাইলে এখান থেকে যা, আমাকে আমার কাজ করতে দেয়। আর আমি কি এই পরিবারের সবাইকে মেরে ফেলছি নাকি? একটা করে তো বাঁচাই রাখি, তা সমস্যা কি? একটা তো বেঁচে আছে, পরিবারকে তো নির্বংশ করি নাই। এটাই যে করতেছি, এটাই তো অনেক কিছু, এটাও আমরা করি না, যা এখান থেকে চলে যা। হুজুর এই সমস্ত কথার কোনো উত্তর দেয় না, উনি রুকিয়া চালিয়েই যাচ্ছেন। হঠাৎ করে অনেকগুলো শক্তিশালী জিনের আবির্ভাব ঘটে। এই জিনগুলো ছিল যোদ্ধা প্রকৃতির জিন। এদের সাথে হুজুর আগে থেকে যোগাযোগ করে রেখেছিলেন, যেখানে এই ধরনের সমস্যা আছে, তোমাদেরকে কিন্তু ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় সাহায্য করতে হবে। তারাও রাজি হয়েছিলেন। এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে এই বাড়িতে নাকি 3টা ইফরিত জিন সবসময় ঘোরাফেরা করতো, সব সময়। আর এদের মধ্যে একটা ছিল সবচাইতে দুষ্টু, সবগুলাই দুষ্টু, তবে একটা আরো মারাত্মক দুষ্টু। এইটা ছিল হচ্ছে এই 3টা জিনের মধ্যে একজন সর্দার, অন্য 2জন হচ্ছে সাগরেদ। তো এই 3টা জিনকে সহজে ধরা যেত না। এদেরকে কুকুরের আকৃতিতে দেখা যেত, কিন্তু সহজে ধরা যেত না। আর সবচেয়ে বড় যেটা, এটাকে নাকি বন্দিও করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যখন অন্য জিনেরা চলে আসে, এরা এসে মূলত এদেরকে ধাওয়া করতে থাকে। তবে এদেরকে এমন এক মায়াজালে আবদ্ধ করে ফেলে, ওরা ওই বাড়ির এরিয়া ছেড়ে অন্য কোথাও যেতে পারছে না, ওইটুক এরিয়ার মধ্যে শুধু দৌড়াদৌড়ি করছে। আর ওরা হাতে যেই অস্ত্র টাইপের জিনিস নিয়ে এসেছে, এটা দিয়ে যখন আঘাত করে, তখন এরা ওই যে কুই কুই শব্দ করে ওঠে আর কি। একটা পর্যায়ে হুজুর ওই 3টা জিনকেই নাকি বন্দি করতে সক্ষম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। বন্দি যখন করেছেন, এই 3টাকে কালো ছোট কাচের বোতলে বন্দি করেছেন। এর মধ্যে একটা বোতল এই সবুজ ভাইকে দেখিয়েছিলেন ওই হুজুর,
সবুজ ভাই দেখেন কালো বোতলের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু কি নড়াচড়া করছে এটা বোঝা যাচ্ছে না, যেহেতু কালো বোতল, কিন্তু কিছু একটা নড়াচড়া করছে, বোতলের গায়ে টাচ করছে, বোতলের গায়ে মিশে যাচ্ছে, তখন বোঝা যায় যে এর ভিতরে কিছু একটা আছে, জাস্ট এতটুকুই। তো হুজুর বলেন যে এদের ব্যবস্থা ইনশাল্লাহ পরে করব। আর আপনার যে ছোট মেয়ে, এই ছোট মেয়ের আর কোনো ধরনের কোনো সমস্যা নাই, আপনার বাড়ির উপর থেকে এদের যে অশুভ ছায়া এটা চলে গেছে, আপনার বাড়ির চতুর্দিকে কোনো জাদুর উপকরণ গাড়া নাই, সুতরাং আপনি নিশ্চিন্তে থাকেন, ইনশাল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। ওকে এখন ঝাড়ফুঁক করায় কোনো লাভ হবে না, একে এলোপ্যাথি ট্রিটমেন্টগুলো করান, অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট যেটা আছে এগুলো করান, এখন করলেও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো হুজুর ওইখান থেকে যখন বিদায় নেবেন, তখন সবুজ ভাই তার সাধ্য অনুযায়ী টাকা পয়সা তাকে দিতে চেয়েছিলেন। হুজুর তো কোনোভাবেই নেবেন না, বলে যে না এগুলো আমি নিতে পারবো না। যখন আরো বেশি করে জোরাজুরি করছেন না হুজুর এটা নিতেই হবে, তখন হুজুর এতটুকু বলেছিলেন যে যদি আমাকে দিতেই চান এ টাকা আপনার কাছেই রাখেন, খুব তাড়াতাড়ি এই টাকা দিয়ে গরিব দুঃখীদের জন্য একটা খাবার দাবারের আয়োজন করে তাদেরকে খাইয়ে দিবেন, তাতে এই টাকা আমার নেওয়া হবে। আমি টাকা নিলেও এই কাজটাই করতাম, এখন যেহেতু আমি তাবলিগের সফরে আছি, এখন আমার পক্ষে এটা তো করা সম্ভব না, আমার হয়ে আপনি এই কাজটা করে দিয়েন, আপনার এলাকার কিছু গরিব দুঃখীকে খাইয়ে দিবেন, এতটুকুই। এরপরে হুজুর চলে যান। হুজুরের কোনো মোবাইল ফোন ছিল না, যার কারণে তার নাম্বারটাও রাখতে পারেননি। হুজুরের নাম, এলাকা, মানে হুজুরের বাড়ি কোথায়, এই বিষয়টি সবুজ ভাই জিজ্ঞেস করলে হুজুর মুচকি হেসে দেন, তার মানে হচ্ছে হুজুর এই বিষয়ে কিছু বলতে চান না। এরপর সবুজ ভাইয়ের সাথে ওই হুজুরের কখনো দেখা হয়নি। 2016 সালে এসে দীর্ঘ সময় ধরে চলা এই মৃত্যু খেলার সমাপ্তি ঘটে। আর ওই যে ছোট মেয়ে, তাকে পরবর্তীতে ট্রিটমেন্ট করা হয়েছিল, আল্লাহর রহমতে ছোট মেয়ের 2 পা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একদম স্বাভাবিক হয়েছে। তবে তার যে বাম হাতটা, এই বাম হাতে এখনো কম শক্তি পায়, মানে একদম পুরোপুরি অ্যাক্টিভ না, ভারী কোনো কাজ করতে পারে না, হালকা পাতলা নাড়াচাড়া করতে পারে। ডান হাতটা সব কিছু ঠিকঠাক আছে, বাম হাতে এখনো পরিপূর্ণ শক্তি আসেনি। চিকিৎসা চলছে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। প্রিয় লিসেনার্স, এই যে গর্ভাবস্থা, এই গর্ভাবস্থায় কিন্তু অনেক সতর্ক থাকতে হয়, নারীদেরকে সতর্ক থাকতে হয়, বাড়ির প্রত্যেকটা সদস্যদেরকে সতর্ক থাকতে হয়। এই সময় ভর দুপুরবেলা, সন্ধ্যার সময়, গভীর রাত্রে চলাচলের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা এগুলোকে কুসংস্কার মনে করি, অনেক এলাকায় এগুলো বিশ্বাস করতে চায় না, অনেক পরিবার এটা বিশ্বাস করতে চায় না, অনেক মানে মানুষ ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে চায় না, মনে করে এটা কুসংস্কার। আসলে কি কুসংস্কার? এই সময়গুলোতে সতর্ক থাকার কথা কিন্তু হাদিসেও এসেছে, কিন্তু আমরা এগুলোকে কুসংস্কার মনে করি। আমরা মনে করি বিজ্ঞান যা বলছে সেটাই ঠিক, এগুলোর তো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, অনেক কিছুরই বৈজ্ঞানিক ভিত্তি নাই। এটা কিন্তু বিজ্ঞানের দুর্বলতা, যে তারা এখনো ওই জিনিসটার যেই বিশ্লেষণ করে এটা পরীক্ষা করতে পারে নাই, পরীক্ষা নিরীক্ষা করতে না পারার কারণেই কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এইটা কিন্তু বিজ্ঞানের সমস্যা, ওই বিষয়ের সমস্যা নয়। বিজ্ঞান এখনো ওই পর্যন্ত আগাতে পারে নাই, তাই পারছে না। বিজ্ঞান তো ফেরেশতাকে দেখতে পারছে না, তাহলে কি ফেরেশতা নাই? বিজ্ঞান তো জিনকে সরাসরি দেখতে পারছে না, তাহলে কি আমরা জিনের অস্তিত্ব অস্বীকার করব? পবিত্র কোরআনে তো মালাক অর্থাৎ ফেরেশতা, জিন এদের কথা বলা হয়েছে। একটা সময় হয়তো বা বিজ্ঞানের অগ্রগতি হবে, তখন ফেরেশতা, জিন এদের বিষয়ে বিজ্ঞান পজিটিভ কিছু বলবেন। তবে আমরা বিজ্ঞানকে ইলাহ মনে করি না, বিজ্ঞান তার গতিতে আগাতে থাকবে। আমরা আমাদের যে প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন ওনার বন্ধু হানিফের কাছ থেকে। আর হানিফ ভাই উনি এই ঘটনাটি শুনেছেন ওনার আপন ছোট মামা সেলিম মামার কাছ থেকে। ঘটনাটি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কোনো এক গ্রামে ঘটেছিল। ওই গ্রামের নাম, গ্রামটি কোন ইউনিয়নের অধীনে রয়েছে, সেই ইউনিয়নের নাম, এগুলো ডিটেলসে কিন্তু রবি ভাই আমাদেরকে জানিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে আমরা এত ডিটেলসে বলতে পারছি না।
কেননা ঘটনাটির রেশ এখনো ওই এলাকায় রয়েছে। ঘটনাটি বেশ অদ্ভুত। ঘটনাটির যখন সূত্রপাত হয় তখন সময়কাল 1990 কি 92 সাল। ওই সময়ে এই যে সেলিম মামা, ওনার বয়স ছিল 10-12 বছর। ওই এলাকায় একজন মেয়ে ছিলেন যার নাম ছিল রাবেয়া। এই রাবেয়ার অন্য কোনো ভাই বোন ছিল না, তার মা বাবা ছিল, অন্য কোনো আত্মীয় স্বজনও ছিল না। কেননা কোনো এক প্রাকৃতিক দুর্যোগে, হয়তোবা নদী ভাঙন বা অন্য কোনো কারণে, ধলেশ্বরী নদীর কোনো এক প্রান্ত থেকে ওনারা ওই গ্রামে এসেছিলেন। এরপরে তাদের অন্যান্য কোনো আত্মীয় স্বজন আছে কি নাই এই বিষয়ে আসলে এলাকার লোকজন তেমন কেউ জানে না। তো এই যে রাবেয়া, যার বয়স তখন ছিল এই সময় আর কি 1990-92 সালের দিকে, তার বয়স ছিল তখন 17-18 বছর এরকম। হঠাৎ করেই তার একটা রোগ হয়। এই রোগে সে একদম চিকন হয়ে যাচ্ছিল, একদম লিকলিকে। দরিদ্র মা বাবা তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা করালেও কি কারণে এরকমটা হচ্ছিল এই বিষয়টা জানা যাচ্ছিল না। ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তারও কোনো কিছু ধরতে পারছিলেন না। এই রাবেয়ার বাবা, উনি ছিলেন মুয়াজ্জিন, মানে ওই গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন, আর রাবেয়ার মা গৃহিণী ছিলেন। এখন এই সমস্যাটা আসলে কি বুঝতে পারছেন না। হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছে, রুকিয়া করানো হয়েছে, শরীরে কোনো রিয়াকশন নাই। হুজুর বলেন যে এই সমস্যা তো ডাক্তারি সমস্যা। এখন এই সমস্যা সমাধানের জন্য যে ধরনের টেস্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, এই অর্থকড়ি আসলে রাবেয়ার পরিবারে ছিল না। হুজুরকে গিয়ে যখন এই বিষয়ে বলেন যে মেয়েটার তো চিকিৎসা করাতে পারছি না, মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, এখন কি করব? হুজুর, উনি অত্যন্ত ভালো মানুষ, সদালাপী, পরোপকারী আর পরহেজগারও ছিলেন বেশ। ওনার কয়েকটা জিন বন্ধু ছিল। উনি রাবেয়ার বাবাকে বলেন যে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আমার বন্ধুদের সাথে একটু আলোচনা করি, দেখি রাবেয়ার চিকিৎসাটা কোনভাবে করা যায়। রাবেয়ার কোনো জিন ঘটিত সমস্যা নাই, কিন্তু ওর যেই সমস্যাটা হয়েছে এই সমস্যার সমাধানের পদ্ধতিটা আমি ওদের কাছ থেকে একটু জেনে নিই, যাতে করে সম্ভব হলে আমি চিকিৎসা করতে পারি। ওই জিন বন্ধুদের সাথে উনি যখন আলোচনা করেছেন তখন নাকি ওই জিনেরা জানিয়েছেন যে রাবেয়ার যেই শারীরিক সমস্যাটা হয়েছে এটা যদিও বা জিন ঘটিত না, কিন্তু এই সমস্যার যে সমাধানটা, এই সমাধানটার যেই ওষুধ বা যেই পদ্ধতিতে সমাধান করা হবে সেটা বর্তমান যে মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে সেটাতে নাই। রাবেয়া এরকমই থাকবে, আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাবে। এখন এক্স্যাক্ট কি রোগ হয়েছিল এই বিষয়ে অবশ্য জিনেরা ওই হুজুরকে জানান নাই। তো হুজুর বললেন যে ওর বাবা একজন দরিদ্র মুয়াজ্জিন, এই এলাকায় আসছে, মেয়েটা বড় হচ্ছে, বিয়ে শাদী হবে, অন্য কোনো ভাই বোন নাই, এই মেয়েটা মারা গেলে মা বাবার এখন কি অবস্থা হবে, এরকম একটা মেয়ে মারা যাবে, আপনারা কোনো একটা পদ্ধতি বাতলান। তখন নাকি ওই জিনেরা বলেছিল যে ঠিক আছে, আমরা আমাদের সর্দারের সাথে কথা বলি রাবেয়ার বিষয়টা নিয়ে, দেখি উনি কোনো পরামর্শ দিতে পারেন কিনা। ওই জিনেরা নাকি তাদের সর্দারের সাথে গিয়ে কথা বলেছিলেন। তখন সর্দার, উনি আবার তাদের গোত্রের আর একজন চিকিৎসক জিন, তার সাথে আলোচনা করেন। তো ওই চিকিৎসক জিন এই বিষয়টাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেন যে ঠিক আছে, আমি এই মেয়েটার চিকিৎসা করতে পারি, আপনি যদি অনুমতি দেন। তখন ওই জিন সর্দার বলেছিল যে ঠিক আছে, আমি অনুমতি দিলাম, চিকিৎসা করো। এখন চিকিৎসার পদ্ধতিটা কেমন হবে? তখন ওই যিনি হেকিম অর্থাৎ চিকিৎসক জিন, উনি বলেছিলেন যে আমি এই মনুষ্য সমাজে গিয়ে ওর চিকিৎসা করতে পারবো না,
ওকে এই আমাদের জগতে নিয়ে আসতে হবে, কারণ ওকে চিকিৎসা করার জন্য একটা নির্দিষ্ট সময়ব্যাপী আমাকে কাজ করতে হবে। আপনি যদি ওকে নিয়ে আসার অনুমতি দেন তবে আমি ওর চিকিৎসা করতে পারবো। তখন ওই সর্দার, যেই বার্তাবাহক জিন, অর্থাৎ যেই জিনেরা ওই হুজুরের কাছে আসা যাওয়া করতেন, তাদের কাছে জানিয়েছিলেন যে ঠিক আছে, একটা বিশেষ পদ্ধতিতে ওই রাবেয়া নামক মেয়েটাকে নিয়ে আসা যাবে, এরপর চিকিৎসা যা হবে সব দায়িত্ব আমাদের। তখন ওই হুজুরকে ওই জিনেরা কিছু পরামর্শ দেন, একটা চিরকুট লিখে দেন ওই জিনেরাই। এটা একটা টিকিটের মতো আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা টিকিট কেটেছি, কোনো একটা জায়গায় এন্ট্রি নেয়ার জন্য সেই টিকিটটা প্রদর্শন করতে হয়। তো ওই জিনেরা জানিয়েছিলেন যে একটা নির্দিষ্ট সময়ে রাবেয়াকে নিয়ে রাবেয়ার বাবা যেন ওই ধলেশ্বরী নদীর একটা জায়গায় দাঁড়ান। সেই জায়গাটা এখনও রয়েছে। ওই জায়গাটাকে বেশ পবিত্র জায়গা হিসাবে নাকি স্থানীয় লোকজন চিন্তা করেন, এবং বছরের নির্দিষ্ট একটা সময়ে ওই জায়গায় দোয়া অনুষ্ঠানের আয়োজনও করা হয়, এখনও করা হচ্ছে। তো যাই হোক, ওইরকম একটা জায়গায়, ওরকম জায়গা বলতে ওই জায়গাটাতেই আর কি তাদেরকে থাকতে বলা হয়। তো সেখানে হুজুরও ছিলেন, রাবেয়ার বাবাও ছিলেন, রাবেয়াও ছিল। যখন ওনারা দাঁড়িয়ে আছেন, মধ্যরাতের দিকে হঠাৎ করে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। অনেকগুলো ঘোড়া এগিয়ে আসছে, সাদা সুন্দর ঘোড়া। ঘোড়ার পিঠের উপর একজন ঘোড়সওয়ার বসে রয়েছেন। এই ঘোড়সওয়ারিকে রাবেয়ার বাবা এবং হুজুর সালাম দেন। সালাম দেওয়ার পর ওই যেই কাগজটা, ওই কাগজটা হাতে দেন। তখন দেখা গেল যে এই যেই অনেকগুলো ঘোড়া, এইগুলোর মধ্যে আবার একটা গাড়িও রয়েছে, 4 চাকার একটা গাড়ি রয়েছে, কাঠের তৈরি বলে মনে হচ্ছিল। তখন ওই কাঠের তৈরি গাড়ির যেই দরজাটা, ওই দরজাটা ওই থাই গ্লাসের মতো এক পাশ থেকে আর এক পাশে সরে যায়, সরাসরি খোলে না, এক পাশ থেকে আর এক পাশে সরে যাওয়ার মতো। ওই একটা পার্ট খুলে যায়, সামনের থেকে পেছন দিকে চলে গেল, এরকম আর কি। ভেতর থেকে ডাক আসলো, রাবেয়া ভিতরে এসো। এটা পুরুষেরই কণ্ঠ ছিল। তো রাবেয়া একদম সজ্ঞানে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই গাড়ির মধ্যে গিয়ে বসে। তারপরে গাড়ির দরজা লেগে যায়। এরপর ওই যে যারা ঘোড়া নিয়ে এসেছিলেন, তারা যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথ দিয়েই যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে যায়। হুজুর রাবেয়ার বাবাকে বলেন, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ রাবেয়া সুস্থ হয়ে যাবে। হুজুর ওনার মতো চলে যান, রাবেয়ার বাবাও বাড়িতে চলে আসেন। এরপরের ঘটনা রাবেয়ার মুখে শোনা গিয়েছিল। রাবেয়াকে যখন ওই ঘরের ভেতরে ঢোকানো হয়, তো রাবেয়া ওই ঘরের ভিতরে কিছু দেখতে পাচ্ছিলেন না। অর্থাৎ ওই যেই গাড়িটার মতো একটা ছোট্ট ঘর ছিল, গাড়ি তৈরি করা হয়েছিল, ওর ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, সে কিছু দেখতে পারছিল না। ওর ভিতর থেকে যে আওয়াজটা এসেছে, কে করেছে তাকেও দেখতে পারছিল না। হয়তো বা ম্যাক্সিমাম 5 মিনিটের মতো হয়েছে আর কি, এরকম অবস্থা। এরপরে গাড়িটা থেমে যায়। তারপর দরজাটা একা একাই খুলে যায়। বাইরে থেকে মহিলা কণ্ঠে রাবেয়ার নাম ধরে কেউ ডাক দেয়। এরপর রাবেয়া আস্তে আস্তে যখন ওই গাড়ি থেকে বাইরে বের হয়ে এসেছে, তখন দেখে দুজন মহিলা, তাদের উচ্চতা প্রায় 7 ফুটের মতো হবে, তারা বোরকা পরা, মুখমণ্ডলের উপর এক ধরনের নেট দেয়া, মশারির যেই কাপড়, ওই কাপড়ের মতো এক ধরনের নেট মুখের উপর দেয়া। তবে তাদের চেহারাটা এতটা উজ্জ্বল সুন্দর ছিল, মনে হচ্ছে তাদের চেহারা থেকে আলো ঠিকরে বের হচ্ছে। অত্যন্ত মোলায়েম কণ্ঠ। তারা রাবেয়াকে বলে, রাবেয়া তুমি আমাদের সাথে এসো। ওই দুইজন মহিলার সাথে রাবেয়া হাঁটতে থাকেন। তো রাবেয়া দেখতে পায় যে সে খুবই অন্যরকম একটা জায়গায় চলে এসেছে। তবে জায়গাটা যে অনেক বড় তা না, একটা কলোনির মতো মনে হচ্ছে, সেখানে শতাধিক লোকের বসবাস রয়েছে, এরকম, এর থেকে বেশি না। গাছগাছালি রয়েছে, তবে বিশাল বিশাল অট্টালিকা,
জাঁকজমকপূর্ণ অবস্থা, মণিমাণিক্য, বিষয়টা এরকম না আর কি। তো রাবেয়াকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে একটা আম গাছ রাবেয়া দেখতে পায়, বড়সড় একটা আম গাছ। ওই আম গাছের নিচে একটা ঘর রয়েছে। ঘরটাকে দেখে একটা কুঁড়ে ঘর মনে হচ্ছিল। তখন ওই দুইজন মহিলার মধ্যে একজন বললেন, রাবেয়া তুমি এই ঘরের ভিতরে যাও, এখন থেকে এই ঘরটা তোমার চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। তো রাবেয়া যখনই ওই ঘরের ভিতরে আর কি ঢুকেছেন, ঘরের ভিতরে ঢোকার পর রাবেয়া দেখেন যে বাইরের থেকে ঘরটাকে যেরকম ছোট মনে হচ্ছিল, এটা এখনো ছোট না, অনেক বড় একটা আলিশান ঘরের মধ্যে যেই ধরনের আসবাবপত্র থাকার দরকার, যেই ধরনের জিনিসগুলো থাকার দরকার, সবগুলোই সেখানে রয়েছে, বিছানা রয়েছে, সব কিছুই রয়েছে। তো রাবেয়া যখন ওই ঘরের মধ্যে ঢুকেছেন, ঢোকার পর রাবেয়া একটা জায়গায় বসেছেন। ওই যে মহিলা, ওই মহিলাদের মধ্যে একজন বলছে, রাবেয়া তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমাদের হেকিম সাহেব আসবেন তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে কথা বলে তোমার চিকিৎসা শুরু করবেন, তুমি চিন্তা করো না, তোমার সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য আমরা একজন জিন মহিলাকে তোমার জন্য নিযুক্ত করেছি, তোমার যাবতীয় সমস্যা তুমি তার কাছে বলবা, কোনো চিন্তা করো না। এই বলে ওই দুইজন মহিলা চলে যান। সেখানে আর একজন মহিলা আসেন, ওই একই রকম ড্রেস পরাই আর কি। তো তার চেহারাটা রাবেয়া বুঝতে পারছিলেন না, তার মুখের উপরও একটা নেটের মতো কিছু একটা ছিল। এরপর একজন বয়স্ক লোক আসেন, উচ্চতা 6, 6.5 বা 7 ফুট এরকম হবে, এর বেশি হবে না। তার সাদা দাড়ি আছে বেশ লম্বা লম্বা, দেখতে মানুষের মতোই, স্বাভাবিক আর কি, কোনো ভয়ঙ্কর না, ওর অন্যরকম কিছু না। তো ওই লোকটি এসে রাবেয়ার পাশে বসে, রাবেয়ার পাশে বসে রাবেয়াকে স্পর্শ না করেই সে বিভিন্ন দোয়া দুরুদ পড়ছে। দোয়া দুরুদ পড়ে পড়ে রাবেয়াকে যখন 2 কি 3 বার ফু দিয়েছে, তখন রাবেয়ার খুব ঘুম আসে, রাবেয়া ঘুমিয়ে পড়ে ওখানে। রাবেয়ার যখন জ্ঞান ফিরেছে বা ঘুম থেকে সে উঠেছে, উঠে দেখে যে ওই লোকটা ওখানেই বসে আছে। তবে এবার রাবেয়ার কাছে মনে হচ্ছিল সে অনেকটাই সুস্থতা অনুভব করছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে, রাবেয়া, আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কথা আমি শুনেছি, আমি তোমার চিকিৎসা করতে রাজি হয়েছি, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে তুমি তোমার পিতামাতার কাছে চলে যাবে। তো 3-4 দিন এরকম চলে গিয়েছে। এর মধ্যে কিন্তু রাবেয়ার খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছিল না, সব ধরনের খাবারই সে খাচ্ছে। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার, এই খাবারগুলো খাবার পর আমরা সাধারণত যেটা ফিল করি সেটা হচ্ছে, খাবার পর নির্দিষ্ট সময় পর কিন্তু আমাদের একটা জরুরত দেখা দেয়, আমরা ওয়াশরুমে যাই, ফ্রেশ হই। রাবেয়ার কাছে নাকি এরকম কোনো কিছু মনে হচ্ছিল না। 3-4 দিন পর ওই যেই দুইজন মহিলা, এই মহিলা দুজন আবার রাবেয়ার কাছে আসেন, এসে বলে যে, রাবেয়া তুমি মনকে শক্ত করো, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও, তোমার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। এ কথা শোনার পর রাবেয়া ধারণা করেছিল সে হয়তোবা আর বাঁচবে না, তাকে সুস্থ করা সম্ভব হবে না, এই কথা বলছে। তখন রাবেয়া বলল যে, ঠিক আছে বলেন কি সেই সংবাদ। তখন রাবেয়া বললেন যে, তোমার মা বাবা আর এই পৃথিবীতে নেই, আকস্মিক বজ্রপাতে তোমার মা বাবা একসাথেই মারা গেছেন। রাবেয়ার মা বাবা একটা জায়গা থেকে ফিরছিলেন, হঠাৎ করে নাকি ওই সময় বজ্রপাত হয়, এই বজ্রপাতে দুজনই হাজব্যান্ড ওয়াইফ একসাথে মারা যান। তো এই কথা শোনার পর রাবেয়া তো খুব কান্নাকাটি শুরু করেন, কারণ তার আর কোনো ভাই বোনও নাই, ছিল খালি মা বাবাই, অন্য কোনো আত্মীয় স্বজনও নাই, তার আর যাওয়ার কোনো জায়গাই রইল না। এই সুস্থতা দিয়ে তার কি হবে, সে কার কাছে যাবে, কিভাবে বাঁচবে? একা একটা মেয়ে মানুষ এই পৃথিবীতে থাকাটা অত্যন্ত কঠিন ব্যাপার। এই সমাজে অনেক ধরনের বিপদ আপদ কিন্তু চলে আসে তার উপরে। তো রাবেয়া এগুলো বলছিল আর কান্নাকাটি করছিল, সে মা বাবার কাছে ফিরে যেতে চাইছিল, যে আমার মা বাবার লাশটা দেখতে চাই, শেষ দেখাটা অন্তত দেখতে চাই। তার এরকম কান্নাকাটি যখন শুরু হয়েছে, তখন ওই যে হেকিম, যে জিন, উনি আসেন, উনি এসে রাবেয়াকে বোঝেন যে, রাবেয়া আমি তোমার যে চিকিৎসাটা শুরু করেছি, এই মুহূর্তে তুমি যদি তোমাদের জগতে চলে যাও, তাহলে
তোমার অনেক বড় শারীরিক ক্ষতি হয়ে যাবে, তুমি আর বাঁচতে পারবে না। ধৈর্য ধারণ করো, তোমার মা বাবার জন্য এখান থেকে দোয়া করো, আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুন, তুমি এখানেই থাকো। মনকে তো কোনোভাবেই রাবেয়া বুঝ দিতে পারছিলেন না, তারপরও রাবেয়া মনকে বুঝ দিলেন। বুঝ দেওয়ার পর রাবেয়া ওখানে রয়ে গেলেন। তো সপ্তাহখানেকের মধ্যে আল্লাহর রহমতে রাবেয়া পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। রাবেয়া যেরকম চিকন হয়ে গেছিলেন এখন আর সেরকম নাই। সে স্বাভাবিক যে ওজন বা স্বাভাবিক যেই স্বাস্থ্য তার থাকার দরকার ছিল তার বয়সে, সেটাই আল্লাহর রহমতে ফেরত আসে। এখন রাবেয়ার মা বাবা তো মারা গেছেন, আর জিনেদের যিনি সর্দার ছিলেন, এই সর্দার ছিলেন খুবই ভালো একটা জিন। সে সবসময় রাবেয়ার খোঁজ খবর নিত যে মেয়েটার শারীরিক অবস্থা কেমন, সুস্থ হলো কিনা। রাবেয়ার মা বাবার মৃত্যুতে জিনের সর্দারও খুব মনে কষ্ট পেয়েছিলেন যে মেয়েটার এখন কি হবে। তো এই মেয়েটাকে নিয়ে জিনের সর্দার ভাবতেন। আর এই যে জিনের যে গোত্রটা, এটা কিন্তু খুব বেশি বড় গোত্র ছিল না, ওরা যোদ্ধা প্রকৃতির জিনও ছিল না, এরা ছিল চিকিৎসক, এরা চিকিৎসা রিলেটেড কাজগুলো বেশি করে আর কি, এমন ধরনের একটা গোত্র। তো ওই জিনের সর্দার উনি রাবেয়াকে একদিন ডাকেন, ডেকে বলে যে রাবেয়া, পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, আমি তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি যদি বিবেচনা করো তাহলে আমরা আগাবো, না হলে এটা এখানেই শেষ। তখন রাবেয়া বলেন যে জি বলুন, কি প্রস্তাব। তখন ওই জিনের সর্দার জানান যে এই জিনের সর্দারের 18 জন সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে দিয়ে, আর তার সবার ছোট সন্তান একটা ছেলে, যার বয়স পৃথিবীর বয়সের হিসাবে 80 বছরের কাছাকাছি, কিন্তু সে একদম তরুণ। জিনেদের মধ্যে বয়স যেটা হয় আমাদের বয়সের সাথে তো আর মিলবে না, এটাই বাস্তবতা। তো জিনের সর্দার বলেন যে আমার এই ছেলেটাকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে এই বিয়ে সম্পন্ন হবে। একথা শোনার পর রাবেয়া কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ সে মানুষ, জিনকে বিয়ে করবে, জিন তার স্বামী হবে, বিষয়টা বেশ তার জন্য একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে। তবে রাবেয়া কিন্তু এই সময়ের মধ্যে এই জিনেদের জগতের সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদেরকে দেখতে দেখতে, তাদের খাদ্যাভ্যাস, তাদের চালচলন, এটা দেখে কিন্তু সে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল। রাবেয়া চিন্তা করলো যে পৃথিবীতে তো আমার এখন আর আপন বলে কেউ নাই, এখানেই থাকি। ধুমধাম করে তাদের ওখানকার একটি মসজিদে বিয়ে সম্পন্ন হয়। রাবেয়া সুখে শান্তিতে সেখানে রয়ে গেছে। বিয়ের 2 বছর পর রাবেয়ার একটি সন্তান হয়, যে সন্তানের নাম রাখা হয় আবু। তো সন্তান যখন হয়েছে সবাই খুশি, রাবেয়াও খুশি। আর রাবেয়ার যিনি স্বামী তার নাম ছিল নাকি মোহাম্মদ। তো এই মোহাম্মদ, সে ছিল খুবই ভদ্র, নম্র, বিচক্ষণ একজন জিন। সে সফর করতে পছন্দ করত, সফর করে করে বিভিন্ন এলেম অর্জন করতে পছন্দ করত। তো কোনো এক সফরে এই মোহাম্মদ বেরিয়েছিলেন একা একাই, পরিবারের সম্মতি নিয়েই বেরিয়েছিলেন। যেহেতু সে মাঝে মাঝে বের হয়, পরিবারের কাছে একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আসে যে এই জিনের সর্দার যিনি, তার কিছু শত্রু ছিল, এই শত্রুদের আঘাতে বা হামলায় এই মুহাম্মদ নিহত হয়েছেন। আর মুহাম্মাদের লাশটাও নাকি তারা গুম করে ফেলেছে, লাশটাও আর খুঁজে পাওয়া যায় নাই। এ খবর যখন আসে তখন ওই গোত্রের সবাই শোকে ভেঙে পড়ে। আর সবচাইতে বেশি শোক যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন রাবেয়া, কারণ পৃথিবীতে তার মা বাবা জীবিত নাই, তার অন্য কোনো ভাই বোনও নাই, আত্মীয় স্বজন নাই। এই জগতে এসে একজন আপনজন পেয়েছিলেন মুহাম্মদকে স্বামী হিসাবে, সেও মারা গেল, তাকে মেরে ফেলা হলো, তার লাশটাও সে দেখতে পারল না। মা বাবার
লাশটাও দেখতে পারলো না, সে তার স্বামীর লাশটাও দেখতে পারলো না। এই দুঃখ কষ্ট উনি কোথায় রাখবেন? উনি তো এতটাই শোকে ভেঙে পড়েছেন, আবার অসুস্থ হয়ে পড়ছেন। উনি যে ওনার সন্তানকে দেখাশোনা করবেন এই অবস্থা তার ছিল না। তো আস্তে আস্তে শোক যখন কিছুটা কাটিয়ে উঠেছেন, তখন উনি অসুস্থ। তখন এই যে জিনেদের যিনি সর্দার তখন আর একটা প্রস্তাব দেয় যে যেহেতু আমার একজন নাতি হয়েছে, তুমি আমার আর একটা সন্তান আছে, সেই সন্তানকে বিয়ে করো, আর একটা ছেলে আছে, তাকে বিয়ে করে এই জগতে রয়ে যাও। রাবেয়া তখন যেই উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা শোনার জন্য আসলে জিনের সর্দার মোটেও প্রস্তুত ছিলেন না। রাবেয়া বলেছিলেন যে দেখুন, আপনাদের জগতে এক ধরনের নিয়ম রয়েছে, আর আমাদের মানুষদের জগতে এক ধরনের নিয়ম রয়েছে। আমাদের সমাজে মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করা, এটা অনেক মেয়েই পছন্দ করে না। যদি স্বামী মারা যায়, ওই স্বামীর স্মৃতি নিয়েই তারা বাকি জীবনটা পার করে দেয়। আমার একটা সন্তান আছে, আমি আমার স্বামী মোহাম্মদের স্মৃতি নিয়েই বাকি জীবনটা পার করে দিতে চাই, এই সন্তানকে বড় করতে চাই, আমি আর বিয়ে করতে চাই না। এটা আমাদের মানুষদের সমাজে মানুষরা এভাবেই চিন্তা করে। হ্যাঁ, অনেকেই দ্বিতীয় বিয়ে করে, কিন্তু আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। ওই জিনের সর্দার কিন্তু রাবেয়াকে অনেক বুঝায়, কিন্তু রাবেয়া তো নাছোড়বান্দি, সে কিছুতেই রাজি হয় না। সে কিছুতেই মুহাম্মাদের জায়গায় অন্য কাউকে বসাবে না। সে সাফ জানিয়ে দেয় যে না, এটা আমার পক্ষে সম্ভব না। একটা পর্যায়ে ওই জিনের সর্দার রাগান্বিত হয়ে যায়। জিনেরা এমনিতে কিন্তু খুব তেজস্বী মেজাজের হয়ে থাকে, কিন্তু এই জিনের সর্দার অত্যন্ত নম্র মেজাজের ছিলেন, কিন্তু তবুও বারবার বুঝাচ্ছিলেন, ভালোর জন্যই বুঝাচ্ছিলেন। কিন্তু হয়তোবা রাবেয়া কেন যে বুঝতে চাইছেন না, এটা তার ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি করে। এই কারণে ওই জিনের সর্দার হুকুম দেয় যে রাবেয়া আর আবুকে ওর বাড়িতে রেখে আসো। তখন রাবেয়া আর আবুকে এই রাবেয়ার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রাবেয়ার ঘর বাড়ি তো ছিল, ভঙ্গুর অবস্থায় ছিল। তো রাবেয়া যখন হঠাৎ করে ফেরত আসছে, অনেকেই প্রশ্ন করে রাবেয়া এতদিন পর থেকে আসলো, মা বাবা মারা গেল, আসলো না কেন? ওদিকে রাবেয়ার এই যে চলে যাওয়া, এটা কিন্তু সেই হুজুর জানতেন। রাবেয়া কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আগে হুজুরের সাথে পরামর্শ করেন। তো হুজুর বলেন যে দেখো মা, আসলে আমি তো সব জানি, কিন্তু সত্য কথা তো সব জায়গায় বলতে হয় না, হলে আরো একটা বিপদে পড়ে যাবা। এই আবু যে জিনের সন্তান, এইটা জানলে অনেক তান্ত্রিক কবিরাজ পিছু নেবে, অনেক ক্ষয়ক্ষতি করবে। তুমি বলো, তুমি তোমার এক দুঃসম্পর্কের মামার কাছে চলে গিয়েছিলা চিকিৎসা হওয়ার জন্য, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়েছ, এখন ফেরত আসছো। তো রাবেয়া সেটাই লোকজনদেরকে বলে, লোকজন সেটা বিশ্বাসও করে নেয়। আর রাবেয়া তার স্বামী হারানোর ফলে যে শোক পেয়েছিল, শোকের কারণে যে অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে সেটা উনি কাটিয়ে ওঠেন সময়ের সাথে সাথে, আস্তে আস্তে উনি ঠিক হয়ে যান। তো এই আবুর বয়স যখন 4 বছর, কোনো এক সকালবেলা আবুর চিৎকার করে কান্নাকাটির আওয়াজ সবাই শুনতে পায়। লোকজন যায়, যাওয়ার পর দেখে এই রাবেয়ার নিথর দেহ পড়ে আছে, তার মাথায় কোনো চুল নাই, চুলগুলো কেটে ফেলা হয়েছে, কিন্তু ওই চুলের কোনো ছিটে ফোঁটাও আশেপাশে দেখা যাচ্ছে না। আর সমস্ত শরীরে মনে হচ্ছে ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে টান দেওয়া হয়েছে, রক্তে সারা ঘর ভেসে গিয়েছে। আর এই যে আবু মায়ের পাশে বসে কান্নাকাটি করছে। আবুর বয়স 4 বছর, তাকে মানুষজন প্রশ্ন করলেও সে তেমন কিছু বলতে পারে না, সে তো তেমন কিছু বোঝে না। হুজুর উনি এসে দেখেন এই অবস্থা, উনি দাফন কাফনের ব্যবস্থা করেন রাবেয়ার, আর আবুকে নিজের কাছে নিয়ে যান। উনি তো জানেন যে আবু
এখন কোথায় যাবে, তার তো যাওয়ার জায়গা নাই। আর রাবেয়ার সাথে কি হয়েছে সব কথাই তো রাবেয়া হুজুরকে খুলে বলেছেন। হুজুর আবুকে নিজের কাছে রাখেন, রাখার পর উনি ওই যেই জিনগুলো তার বন্ধু ছিল সেই বন্ধু জিনদেরকে ডাকেন, ডাকার পর বলেন যে রাবেয়ার মৃত্যুটা কেন হলো। তখন ওই জিনেরা জানান যে রাবেয়াকে মূলত মেরেছে মুহাম্মাদকে যারা হত্যা করেছে তারাই। ক্ষিপ্ত হয়ে রাবেয়ার প্রতিও একটা প্রতিশোধ নিয়েছে, যেহেতু মুহাম্মাদকে হত্যা করেছে। মুহাম্মাদের প্রতি কোনো কারণে হয়তোবা ওদের একটা ক্ষোভ ছিল, কিন্তু কি কারণে এটা বোঝা যাচ্ছে না, কারণ মুহাম্মদ অত্যন্ত বিনয়ী বিচক্ষণ একটা জিন ছিল, তার সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আসলে তারা কল্পনাই করতে পারেন না। সেই শত্রুতার জের ধরেই রাবেয়াকে হত্যা করা হয়েছে, কিন্তু সুযোগ পায় নাই, আবার সুযোগ পেলে আবুকেও হত্যা করবে। কিন্তু এখনো তাদের সর্দারের কাছ থেকে আবুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তো এটাই জানান। তো হুজুর বলেন যে ঠিক আছে, যেহেতু কোনো সিদ্ধান্ত আসে নাই, আবু আমার বাড়িতেই বড় হোক, আমি ওকে ভালো একজন আলেম বানাবো, ওর বাবার মতো বিচক্ষণ বানাবো, আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আল্লাহ যদি চান। তো আবু ওই হুজুরের বাড়িতে বড় হতে থাকেন। অল্প সময়ের মধ্যে আবু নাকি অনেক লম্বা হয়ে যায়, আর আবুর শরীরে অনেক শক্তি ছিল। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আবুর সাথে মারামারি করতে আসতো কেউ পারত না। এদিকে আবুর বয়স যখন 7-8 বছর হয়েছে তখন নাকি আবুর হাইট হয়ে গেছে প্রায় 5.5 ফুট বা এরও বেশি। এটা কিন্তু মানুষের মধ্যে কানা ঘুষার সৃষ্টি করে। আবুকে নিয়ে হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন। কোনো তান্ত্রিক কবিরা যদি শুধুই একবার বুঝতে পারে আবুর আসল পরিচয়, তাহলে তো আবুকে রক্ষা করাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আবুকে উনি সবসময় চোখে চোখে রাখতেন, নিজে সবসময় আবুর বিভিন্ন কাজকর্ম তদারকি করতেন, যাতে করে আবুর কোনো বিপদ আপদ না হয়। এর মধ্যে ওই যে হুজুরের বন্ধু 2 জিন এক রাত্রে এসে হুজুরকে একটা খবর জানান, সেটা হচ্ছে যে আবুকে তার দাদা নিয়ে যেতে চান। তার দাদা তার ভুল বুঝতে পেরেছেন, উনি ওনার রাগের কারণে আবুকে তার মায়ের সাথে তো এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন। এখন আবুর মা তো মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, আবুর বাবাকেও মেরে ফেলা হয়েছে। এখন তার এই নাতিকে আর কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে, এই পরিস্থিতি সৃষ্টি যে হবে এটা উনি দেখতে চান না, আবুকে নিয়ে যেতে চান। তো হুজুর বলেন যে ঠিক আছে, এখন আবুর তো যেহেতু একটা অরিজিন আছে, তার একটা পরিচয় আছে, সে তার পরিচয়ের কাছেই ফেরত যাবে, এটাই বাস্তবতা, এটাই সত্য। আবুকে যে হুজুর রেখে দেবেন এই অধিকার তো হুজুরের নাই, আর এটা বলার আসলে সাহসও নাই হুজুরের, যে আবুকে আমি মানুষ করলাম, এই কয়েক বছর রাখলাম, আবুর প্রতিও আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, আবুকে আমি দেবো না, এটা বলতে পারছেন না উনি। তো অশ্রুসিক্ত নয়নেই হুজুর রাজি হয়ে যান, ঠিক আছে কখন কিভাবে দিতে হবে। একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় ধলেশ্বরী নদীর নির্দিষ্ট একটা জায়গায়, যেই জায়গার কাছ থেকেই কিন্তু রাবেয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জিনেদের দেশে। তো ওখানে এক রাত্রে হুজুর আবুকে নিয়ে যান। আবু কিন্তু বেশ চিকন ছিল, অনেকেই নাকি আবুকে চিকনা বলতো, বেশ লম্বা ছিল, চিকন ছিল, অনেকে চিকনা বলে অভিহিত করতো আর কি। তো আবুকে যখন ওইখানে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর ওখানে জিনেরা এসেছেন। আসার পর ওই যে জিনের সর্দার এবং তার অন্যান্য যেই ছেলে সন্তান যারা ছিলেন তারাও আসছেন। তারা এসে সবাই মিলে হুজুরকে কৃতজ্ঞতা জানান যে আবুকে উনি দেখাশোনা করেছেন, বড় করেছেন এই সময় পর্যন্ত। আর উপহার হিসাবে জিনের সর্দার একটি আংটি দেন এবং কিছু টাকা পয়সা দেন। আংটিটা গ্রহণ করলেও কোনোভাবেই টাকা পয়সা গ্রহণ করতে উনি রাজি ছিলেন না। তো জিনের সর্দার বলেছেন যে ভালোবাসার উপহার, এটা রাখতে হয়, আপনি এটা রাখুন। তখন হুজুর বলেছেন ঠিক আছে, যেহেতু ভালোবাসার উপহার হিসাবে দিচ্ছেন,
আমি এটা রাখলাম, তবে এটা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। আমি যেই মাদ্রাসাটা চালাই এটা এই মাদ্রাসার উন্নয়নে ব্যয় করব। এটা শুনে জিনেরাও খুব খুশি হন। এরপর আবুকে জিনেরা নিয়ে যান। নিয়ে যাওয়ার পর শুধু একবার নাকি আবুকে এই হুজুরের কাছে নিয়ে আসা হয়েছিল। কেননা প্রথম প্রথম আবু ওখানে যাবার পর তার ভালো লাগতো না, কারণ সে তো অনেক শিশু বয়সে মায়ের সাথে চলে আসছে এখানে, মানে পৃথিবীতে। তার তো একদম ওই জিনেদের দেশের স্মৃতিটা, ওই ছোটবেলার ওই স্মৃতিটা তো নাই। এরপরে যখন ওই জগতে গিয়েছে তার ভালো লাগতো না। হুজুরের স্ত্রী হুজুর, তাকেই তো তার মা মারা যাওয়ার পর মা বাবা হিসাবে চিনেছে। এখন এই পরিবেশে আসার পর তো প্রথম প্রথম ভালো লাগে না, কান্নাকাটি করতো। এরপর নাকি একবার শুধু হুজুরের সাথে দেখা করানোর জন্য আবুকে নিয়ে আসা হয়েছিল। তারপর আবু আবার চলে যায়। এরপর আর কখনোই আবুর সাথে হুজুরের দেখা হয়নি। 2018 সালে হুজুর তার এই ইহকালের যাত্রা শেষ করে আল্লাহর ডাকে চলে গেছেন। আর হুজুর এই যে ঘটনাটা, এই যে সেলিম মামা, এই সেলিম মামা হচ্ছেন এই হুজুরের খুব একজন আস্থাভাজন ছাত্র ছিলেন। তার কাছে এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি যেহেতু এখনো চলমান, এই অর্থে যে ওই আবুদের যে বাড়ি, সেই বাড়িটা কিন্তু এখনো আছে। আর আবু এখনো জীবিত আছে এটা অনেকেই ধারণা করেন, কারণ তার বয়স তো এখন বেশি হয় নাই। 90-92 সালে যদি রাবেয়ার চিকিৎসা শুরু হয়, এরপরে যদি রাবেয়ার বিয়ে হয়, তারপর যদি এর 2 বছর পর আবুর জন্ম হয়, তাহলে সে এখন একজন ইয়াং মানুষ। সুতরাং উনি জীবিত আছেন বলেই আমরা ধারণা করি আল্লাহ তাআলা আবুকে সুস্থ রাখুন। হুজুর এই ঘটনাটা সেলিম মামাকে বলেছেন। সেলিম মামাকে কিছু কিছু মানুষের কাছে বলার অনুমতিও দিয়েছেন, কিন্তু সেলিম মামা এই যে ইউনিয়ন, গ্রাম, এই দুটো জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, যার কারণে আমরা এটা বলছি না। প্রিয় লিসেনার্স, আপনারা যদি ওই এলাকার কেউ বাসিন্দা হন, কেউ যদি এই চিকনা বলে যে ডাকতো আবুকে, যদি ওই এলাকার বাসিন্দা হন, অনুরোধ করব যে আপনারা আপনাদের ওই এলাকার নামটা কমেন্ট সেকশনে লিখবেন না, যেহেতু এটা প্রকাশ করাটা ঠিক হবে না। এই জন্য প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে। দারুণ দারুণ সমস্ত ঘটনা আপনাদের হরওয়াল লিসেনারদের জন্য উনি সংগ্রহ করছেন। আল্লাহ ওনার প্রচেষ্টাকে কবুল করুন। আমরা কিন্তু আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনায় চলে যাব। রবি ভাইয়ের পাঠানো 3টি ঘটনা নিয়ে আমরা আমাদের এবারের এপিসোড সাজিয়েছিলাম। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও বেশি বেশি করে ঘটনা পাঠাতে পারেন, লিখে বা রেকর্ড করে আপনাদের horobalbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইক বাটনে যদি প্রেস না করে থাকেন, দ্রুত লাইক বাটন প্রেস করে ফেলুন। আর এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 47তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি রবি ভাই পেয়েছেন ওনার এক কলিগ, যার নাম হচ্ছে শাহাদত। এই শাহাদত ভাই উনি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টে কর্মরত ছিলেন 2022 সালে। আর ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের উজান কাশিয়ার চরের একটি স্থানে। সময়টা 2022, যখন উনি ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া। ওই উজান কাশিয়ার চর এলাকায় পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর নদীর নির্দিষ্ট কিছু জায়গায় ড্রেজিং করে থাকে। আমরা যারা নদীতে ড্রেজিং করা দেখেছি তারা খেয়াল করেছি যে ড্রেজার মেশিনটা যেখানে থাকে ওখানে বেশ কিছু লোকজন কর্মরত থাকে। আর
এই কর্মরত লোকদের থাকার জন্য ওই ড্রেজার মেশিনের পাশেই হাউস বোটের মতো একটা জায়গা থাকে। এটা ভাসমান একটা থাকার জায়গা, দ্বিতল বিশিষ্ট এটা হয়ে থাকে। এটা আমরা অনেকেই দেখেছি, নদীর মাঝখানে কিন্তু এটা লাগানো থাকে আর কি, ওই ড্রেজার মেশিনের সাথেই লাগানো থাকে। তারপর একটি ছোট জাহাজের মতো থাকে, ওইটার সাথেও লাগানো থাকে। খুব শক্ত কেবল দিয়ে এটা বাঁধা থাকে, এলোমেলো হবার সুযোগ থাকে না। তো যারা কাজ করেন 24 আওয়ার্স কিন্তু কাজ করতে হয়, কখনো কখনো তারা শিফটিং ডিউটি করে কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো এরকম একটি ড্রেজিং প্রজেক্টেই এই শাহাদত ভাই উনি গিয়েছিলেন ঠিক ওই উজান কাশিয়ারচরের কোন এক স্থানে। তো ওনারা যেই জায়গাতে কাজ শুরু করেছিলেন, তো সেখানে ওই ড্রেজার মেশিন তো বিভিন্ন সময় সরাতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এক জায়গায় কিন্তু সার্বক্ষণিক ড্রেজিং হয় না। কোথাও ড্রেজিং হয়ে গেলে সেখান থেকে আরেকটা জায়গায় এই ড্রেজার মেশিনটাকে নিয়ে যেতে হয়, সেখানে ড্রেজিং করতে হয়। তো যেখানে নিয়ে যান তার সাথেই কিন্তু ওই হাউস বোটটা থাকে। আবার কখনো কখনো হাউস বোটটা তীরে বাঁধা থাকে। এটা সম্ভব সবসময় হয় না, কেননা তীরে যদি বাধা থাকে, লোকজন যদি তীরের দিকে থাকে, ইমার্জেন্সি কখনো আবার ওই ড্রেজার মেশিনের কাছে যেতে হয়, অর্থাৎ ড্রেজারের কাছে যেতে হয়, তখন তো একটা সমস্যা। এই জন্য সবসময় কাছাকাছি থাকতে হয়, একই জায়গায় থাকতে হয়। ওনারা যেই এলাকায় গিয়েছিলেন, তো সেই এলাকার লোকজন এই শাহাদত ভাইদেরকে বলেন যে আপনারা ওই নদীর ওই জায়গাটাতে না থেকে থাকার জায়গাটা এই দিকে নিয়ে আসেন, অর্থাৎ তীরে নিয়ে আসেন। শাহাদত ভাইরা রাজি হন নাই, কেননা ওনাদের সার্বক্ষণিক কাজের জন্য ওই মেশিনের কাছাকাছি থাকতে হবে। কেন ওনারা নিষেধ করছেন এই বিষয়টা আসলে ওনাদের বোধগম্য ছিল না। কাজ করছেন, একদিন কাজ করেছেন, পরের দিন রাতের বেলা এই মেশিনটা বন্ধ ছিল, ওনারা সবাই ঘুমাচ্ছিলেন। তো শাহাদত ভাই এই দ্বিতল যে হাউস বোটের মতো জায়গা, এইটার দোতলাতে ছিলেন, ওনার থাকার জায়গাটা ওখানে। তো উনি সিনিয়র পার্সন, পদমর্যাদায়ও উপরে, এই জন্য ওনাদের থাকার জায়গাটা একটু ভিন্ন রকম হয়। আর এমনি যারা শ্রমিক রয়েছেন তাদের থাকার জায়গাটা একটু অন্যরকম হয়। তো উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে ঢেউয়ের একটা তোড়ে ওনাদের ওই হাউস বোটের ওই জিনিসটা দুলছে। উনি চিন্তা করলেন যে ঢেউ তো হতেই পারে, আর এমন কি, কিন্তু ঢেউটা একটু অস্বাভাবিক লাগছে। ওনার যেই থাকার জায়গা সেখানকার জানালা উনি খুললেন, খুলে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। সেটা হচ্ছে ওনার যেই থাকার জায়গাটা, অর্থাৎ ওই হাউস বোটের ওই জায়গাটা, মনে হচ্ছে যে এইটা এমন একটা জায়গায় চলে এসেছে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। এটা দেখার পর উনি দ্রুত ওনার রুম থেকে বাইরে বের হন। বের হয়ে উনি তো আরো তাজ্জব বনে যান, এ কি, কোথায় আছি? ওনাদের যেই ড্রেজিং মেশিনটা, এই মেশিনটা একদম ছোট্ট দেখাচ্ছে, মানে অনেক দূরে। ওখান থেকে ওনাদের এই থাকার জায়গাটা, এটা অনেক ভেতরে চলে এসেছে, নদীর অনেক ভেতরে চলে গেছে, দূর থেকে দেখা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উনি তো অন্যান্য যারা শ্রমিক আছেন তাদেরকে ডাকাডাকি শুরু করেন। তারা আসেন, এসে দেখে এই অবস্থা। এরাও তো অবাক হয়ে যান যে এত শক্ত কেবল দিয়ে এটা বাঁধা, আর এই কেবলগুলো কিন্তু যেন তেন কেবল না, এগুলা কিন্তু লোহার এক ধরনের কেবল। আমরা লিফটে কিন্তু এই ধরনের তারগুলো দেখতে পাই, এই ধরনের কেবল। এগুলো কিন্তু ছেঁড়াটা অনেকটাই কঠিন ব্যাপার। তো এমনভাবে এগুলো লাগানো থাকে, খুললো কে? এটা খুলে গেলই বা কিভাবে? যেখান থেকে এতটা দূর ওনারা সরে এসেছেন।
ওনারা দ্রুত ফোনে যোগাযোগ করতে থাকেন ওই মেশিনের কাছে যারা আছেন। তো ওনাদের কয়েকজন লোক কিন্তু ওই মেশিনের কাছেই ঘুমাতেন। তো তাদের সাথে যখন যোগাযোগ করেন ওনারা তো অবাক হয়ে যান। ওনারা বলেন যে আসলেই তো এটা এত দূর গেল কিভাবে। তো ফোনে কথা বলার পর ওনাদের আর একটা শিপ, ছোট একটা শিপ আর কি, আমরা দেখেছি একদম ছোট 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 কিছু শিপ থাকে অনেক, এগুলোকে ট্যাগ বোট বা টাক বোট এরকম বলে থাকে আর কি। তো এইগুলো দ্রুত নিয়ে ওই হাউস বোটের ওই যে জায়গাটা, ওই জায়গাতে ওনারা যান, সেটাকে আবার টানতে টানতে আবার এই মেশিনের কাছে নিয়ে এসে বেঁধে দেন। এটা ছুটে যেতেই পারে, তবে ছুটে যাওয়ার কোনো কারণ ওনারা ওই রাত্রে আর অনুসন্ধান করে পান নাই। তো ওই রাতটা ওভাবেই চলে যায়। সকালে ওনারা কাজ করেছেন। দ্বিতীয় রাতে ঘটে সেম ঘটনা, একদম একই ঘটনা। এবারে হাউসবোটটা আরো দূরে সরে চলে এসেছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? গত রাত্রে খুলে গেল, এই রাত্রেও খুলে গেল, ঝড় বাতাস হয়নি, নদীতে ওরকম ঢেউও নাই, তাহলে এইটা কিভাবে সম্ভব হলো? গত দিনের ঘটনার আলোকে যেভাবে সমাধান হয়েছিল সেই একই পদ্ধতিতে ওই রাত্রেও সমাধান হয়। তৃতীয় রাত্রে ঘটে আরো ভয়ঙ্কর একটি ঘটনা। ওই রাত্রে হাউস বোটেই এই শাহাদত ভাই ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল ওনার। উনি আবার জানালা দিয়ে দেখছিলেন যে তার হাউস বোটটা ওই মেশিনের সাথে আছে কিনা, নাকি আবার অন্য রাতের মতোই খুলে চলে গেছে অন্য জায়গায়। তো উনি আশেপাশে আলামত দেখে বুঝলেন যে না, ঠিকঠাকই আছে। তো কখন যে একটি চোখ লেগে এসেছে ওনার আসলে মনে নাই। হঠাৎ করে আবারও ওনার ঘুম ভেঙে যায়। যখন ওনার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পর উনি এক অভূতপূর্ব, এক রহস্যময় দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান ওই যে তীর আছে, নদীর যে তীর, ওই তীরে রহস্যময় কিছু অবয়ব। আর সেই অবয়বগুলোকে উনি মোটামুটি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন। আমরা যে জলপরী বা মারমেইড বা মৎস্যকন্যা বলি, ঠিক এরকম কিছু উনি দেখতে পান, যেগুলোর চুল এত লম্বা সেগুলো নদীর পাড় থেকে পানির ভেতরের দিকে চলে গেছে। আর চুলগুলো চিকচিক চিকচিক করছিল, এত চিকচিক করছিল যে উনি দূর থেকেও সেগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। হাত মানুষের মতোই, কিন্তু কোমর থেকে নিচের অংশ মাছের মতো। চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। আর শরীরে পোশাক বলতে ওরকম কিছু না। তবে শাহাদত ভাই যেটা জানিয়েছেন যে আমাদের গলা থেকে কোমর অবধি যে অংশটা যেরকম দেখায় এমনটা না, মনে হচ্ছে যে তাদের বডির এই জায়গাগুলো একদম সমান, নিরেট, আর কালারটা কিছুটা সবুজ কালার ওই অংশটা। তাদের চোখ, নাক, মুখ এক্স্যাক্ট কেমন উনি এত দূর থেকে এটা শনাক্ত করতে পারেন নাই। উনি যখন এটা দেখলেন, দেখার পর উনি দেখলেন যে এটা একটা না, গুনে গুনে উনি দেখলেন এরকম 8টা রয়েছে। আর এই জিনিসগুলোর সাথে চমৎকার দেখতে কিছু হাঁসও রয়েছে। এই হাঁসগুলো একই রকম ভাবে পানিতে সাঁতার কাটছে। এরা পানিতে ডুব দিচ্ছে, তীরে উঠছে, নামছে, এরকম খেলা করছে। এরকম করছে। শাহাদত ভাই চিন্তা করলেন এটা একটা অভূতপূর্ব দৃশ্য, এই দৃশ্যটা অবশ্যই মোবাইলে ধারণ করে রাখতে হবে। ওনার কাছে তখন স্যামসাং S22 মডেলের একটা ফোন ছিল। উনি এই ফোনটা দিয়ে ওই জানালার পাশে তো উনি শোয়াই ছিলেন আর কি, ওই ফোনটা দিয়ে উনি ভিডিও করার চেষ্টা করছিলেন। যখনই উনি ভিডিও করার চেষ্টা করলেন উনি দেখেন আর একটা রহস্যময় ব্যাপার। ভিডিওতে এগুলোর কোনো চিত্র উঠছে না, তবে একটা অদ্ভুত
কিছু অবয়ব সেটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে থার্মাল রেটিংয়ের মতো কিছু একটা জিনিস বোঝা যাচ্ছে, এছাড়া কোনো কিছু হচ্ছে না। উনি তখন চিন্তা করলেন যে এই জিনিসগুলো তো আসলে অস্বাভাবিক জিনিস, শুধু গল্পে শুনেছেন, বিভিন্ন মুভিতে দেখেছেন যে মারমেইড বা মৎস্যকন্যা বা জলপরি রয়েছে, এগুলো যে বাস্তবে এক্সিস্ট করে এটা তো আসলে জানা ছিল না। উনি চিন্তা করলেন যে মোবাইলে ধারণ করার জন্য সময় নষ্ট না করে আমি এই বিষয়টা উপভোগ করি। উনি তাকিয়েই রয়েছেন, উনি দেখছেন তারা কি করে। অনেকক্ষণ তারা এইভাবেই ঝাপাঝাপি করলো। এরপর এরা আবার ওই ঝপাং ঝপাং শব্দ করেই পানির নিচে হারিয়ে গেল। এটা কিন্তু উনি কাউকে বলেন নাই। উনি ওই এলাকায় 18 দিন ছিলেন। এই 18 দিনের মধ্যে 2 রাত্রে তো তাদের যেই হাউস বোট এটা তো ছুটে গিয়েছিল, আর পুরো সময়ের মধ্যে উনি টানা 7 দিন এই জলপরি বা মৎস্যকন্যাদেরকে দেখেছিলেন। যখন ওনাদের ওই প্রজেক্টের কাজটা শেষ হয়, এরপর ওই যেই তীর, ওই তীরের কাছে যে বাজার রয়েছে, ওই বাজারে একজন দোকানদার ছিলেন, উনি মূলত নিষেধ করেছিলেন যে আপনারা তীরের দিকে এসে থাকেন, ভেতরে থাকার দরকার নেই। ওই দোকানদারের সাথে শাহাদত ভাই কথা বলেন যে আপনারা কেন না করেছিলেন। তখন ওই দোকানদার বলেছিল যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে জিনেদের বসবাস রয়েছে বহু আগে থেকে, আর এখানে এক ধরনের জলপরি বসবাস করে যা এই এলাকার অনেকেই নাকি দেখেছে। তখন শাহাদত ভাই চিন্তা করলেন যে ও আচ্ছা, তাহলে উনি দেখেছেন এমন ব্যক্তি উনি একাই নন, এই এলাকার অনেকেই এই বিষয়টা সাক্ষী রয়েছেন। আর ওই দোকানদার জানান যে এখানে আসলে যারা আছে এরা মানুষের খুব একটা ক্ষতি করে না, কখনো কখনো মানুষকে তলিয়ে নিয়ে যেত আবার ফেরত দিয়ে দিত। ওই যে নিয়ে যাওয়ার পর যে মেরে ফেলে, পরে লাশ পাওয়া যায়, হুজুর এসে তদবির করে এরপর লাশ দিয়ে দেয়, বিষয়টা এরকম না। ওরা যদি বিরক্ত বোধ করে কখনো কখনো কোনো মানুষকে তলিয়ে নিয়ে যায়, তবে সেই মানুষটাকে ফেরত দেওয়ার পর ওই মানুষটা বলতে পারে না আসলে তার সাথে কি হয়েছিল, সে কোন জগতে গিয়েছিল, কি দেখেছিল, এগুলো বলতে পারে না। কয়েকদিন পর ফেরত পাওয়া গিয়েছে, এরকম লোক কিছু আছে। এই জায়গার সন্ধান পেয়ে কোনো এক কবিরাজ তিনি এই জলপরীর চুল সংগ্রহ করার চেষ্টা চালিয়েছিলেন। উনি এখানে এসে জলপরীদেরকে বিশেষ পদ্ধতিতে বন্দি করে চুলের কিছু অংশ সংগ্রহ করবেন, শুধু এরকম পরিকল্পনা করেছিলেন। কেননা এদের চুল যদি পাওয়া যায়, এই চুল দিয়ে নাকি অনেক ধরনের কাজ হয়, কবিরাজি বিদ্যা বা জাদুবিদ্যার অনেক কাজ হয়। তো এই কবিরাজ এখানে আসার পর পানিতে নেমেছেন, কোনো এক অদৃশ্য শক্তি তাকে হ্যাচকা টানে পানির ভিতর নিয়ে যায়, 3 দিন পর তাকে ফেরত দেয়। তবে উনিও বলতে পারেন না আসলে ঘটনা কি হয়েছে। এরপরে ওই কবিরাজ এখানে আসার সাহস করেন নাই। ওই দোকানদার উনি এটাও বলেছিলেন যে এটা, এই যে ঘটনাটা ঘটে এখানে, এটা নিয়ে এখানকার মানুষজন ভীত না, তারা এটাতে অভ্যস্ত হয়ে গেছে। তারা জানে যে এরা খারাপ না, এরা মানুষকে হত্যাও করে না, ক্ষতিও করে না, যদি না মানুষ খুব বেশি মাত্রায় বিরক্ত করে। যেহেতু ওরা নদীর ওই জায়গাটাতেই থাকে, ওরা বিরক্ত হতে পারে, এই জন্যই ওনারা বলেছিলেন যে আপনারা তীরে এসে থাকেন। ড্রেজিং তো প্রতি বছরই হয়, এটা জনসাধারণের উপকারের জন্যই করা হয়, তা না হলে তো বন্যা হবে, নদীর তলদেশে যদি পলিমাটি পড়ে যায়, নদীর গভীরতা কমে যায়, বন্যা হলে পানি লোকালয়ে ঢুকে পড়বে, এটা তো জনসাধারণের উপকারের জন্য, নদীর উপকারের জন্য, পরিবেশের উপকারের জন্য। এই জন্য এটা প্রতি বছর হচ্ছে, তাতে নিয়ে কোনো সমস্যা না। কিন্তু ওই জায়গাটাতে যেহেতু ড্রেজিং তখন শুরু হয় আর কি, এই জন্যই তারা চিন্তা করেছিলেন যে এখানে তো এদের বসবাস রয়েছে, এরা আবার বিরক্ত হয় কি না, থাকার জায়গাটা অন্তত যেন সরানো হয়। কিন্তু ওনারা তো বুঝতে পারেন নাই, ওনারা ওনাদের কাজের সুবিধার জন্যই ওই জায়গাটাতে ছিলেন।
হয়তোবা এই কারণেই এই জলপরীরাই ওনাদের থাকার যে জায়গাটা এটা সরিয়ে এনেছিলেন। এটা কেন সরিয়ে আনা হয়েছে এটা নিয়েও একটা ধারণা পাওয়া যায়, যেহেতু থাকার জায়গা ওনারা ওই জায়গাটাতেই একসাথে করেছিলেন। যখন অনেকেই ওখানে থাকতেন, এই সিগারেট খেতেন, তারপরে দেখা যায় এমন কিছু জিনিস পানিতে ফেলে দিতেন যেগুলো নাপাক। এই কারণে তাদের হয়তো অসুবিধা হতে পারে বা অসুবিধা হচ্ছিল। তারা এই বিষয়টা ভালো নজরে দেখেনি, এই কারণেই হয়তোবা তারা তাদের উপস্থিতি জানান দিয়েছে। তবে শাহাদত ভাই যখন নিজের চোখে দেখেছিলেন এই দৃশ্যগুলো, তখন উনি বিষয়টা নিয়ে সতর্ক হয়ে যান এবং অন্যান্য শ্রমিকদেরকে কিছু না বললেও বলেছিলেন যে আপনারা এখানে থাকেন, সাবধানে থাকেন, নিচে কিছু ফেলেন না, জায়গাটা যেন কোনোভাবেই অপবিত্র না হয়। তো এমনভাবেই কিন্তু ওনারা এই ইনস্ট্রাকশন যেভাবে পেয়েছেন শাহাদত ভাইয়ের কাছ থেকে, যেগুলো খুব বেশি জরুরি। ধরেন যে ওই হাউস বোটে তো ওয়াশরুম থাকেই, এখন এটা তো জরুরি কাজ। এই সমস্ত বিষয় ছাড়া অনেক সময় হয় না, মানুষ অপ্রয়োজনেই পানি ময়লা করে, অপবিত্র করে। ওয়াশরুম আছে কিন্তু খোলা জায়গায় মানুষ অপবিত্র করছে, এমনটা কিন্তু হয়। তো এই বিষয়গুলো ওনারা খুব সতর্কতার সাথে যে কয়েকদিন ছিলেন হ্যান্ডেল করেছেন। আল্লাহর রহমতে আর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর ওই যে ভিডিওটা, ওই ভিডিওটাও আসলে পরবর্তীতে উনি একদম অ্যাজ ইউজুয়াল ভিডিও হিসেবে অন্ধকার চলে আসে। উনি যখন ভিডিও ধারণ করছিলেন তখন ওখানে থার্মাল রেটিংয়ের মতো কিছু একটা দেখাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন সেখানে একদম ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছিল, যার কারণে সেখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায়নি। প্রিয় লিসেনার্স, মারমেইড বা জলপরীর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘটনা শুনেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটাকে কেউ দেখেছে বলে শোনা যায়। তাহলে যারা যারা দেখেছেন প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান বা ইন্ডিয়ান ওশান সহ আরও যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের কোনো অবয়ব বিভিন্ন নাবিকরা দেখেছেন, তাদের যে দিনলিপি সেখানে লিখেছেন, এমনকি কলম্বাসও উনি এরকম কিছু দেখেছেন বলে ওনার যে ডায়েরি সেখানে উনি লিখেছিলেন। আসলে কি এগুলো জলপরী নাকি এগুলো জিন? আদতে জিন ছাড়াও কি এই ধরনের অবয়বে কোনো জলপরী রয়েছে, যা আজও মানুষের কাছে এক রহস্যময় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট করে বলা মুশকিল। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের এই উজান কাশিয়ার চরের এই জায়গাতে যে এই অবয়বগুলো রয়েছে তা কিন্তু ওখানকার অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ আমরাও জানতে পারলাম। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের যেই থাকার জায়গা, এই জায়গাটা নিরাপদে রাখুন। দুষ্টু লোকের উৎপাতে তাদের শান্তিপূর্ণ আবাসস্থল যেন নষ্ট না হয়, কারণ তারা মানুষের তো ক্ষতি করছে না। সাধারণত নদীর এই জায়গাগুলোতে আমরা দেখি মানুষকে নিয়ে যায়, বলি হিসাবে নেয়, নিলে আর ফেরত দেয় না। কিন্তু এখান থেকে ফেরত এসেছে এমন মানুষও আছে, সুস্থভাবে এসেছে, কিন্তু তাদের স্মৃতি ওই সময়ের জন্য ছিল না যতটুকু সময় তারা ওই নিচে ছিল, কয়েকদিন পর ফেরত এসেছে। তাহলে বুঝতেই পারছি আমরা যে তারা ভালো, তারা ভালো জিন, তারা আছে, তারা তাদের মতোই থাক, আমরা তাদেরকে বিরক্ত না করি। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনাটি এ পর্যন্তই ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে একটা ভিন্ন মাত্রা পাবে ইনশাল্লাহ। আবারও ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে চমৎকার একটি ঘটনা শেয়ার করে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য যে পাঠিয়েছেন, এই জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।